রক্তাক্ত শরীর নিয়েও ক্লাসের দিকে গেলাম। আমি ক্লাসের সামনে গিয়ে দেখি স্যার আগে থেকে ক্লাসে আছে। তাই আমি স্যারের পারমিশন নিয়ে ক্লাসে ঢুকলাম। আমাকে ক্লাসে ঢোকা দেখে ইমন, সুপ্রিয়া চরম অবাক হয়ে গেল। আর আজ তো জানেই। সিটে বসার আগে তোমার পরিচয় দাও। আর তোমার মুখে সব কিসের দাগ? আর রক্তও দেখা যাচ্ছে। আমি মাথা নিচু করে বললাম, স্যার আমার কোনো পরিচয় নেই। মানে ফাইজলামো করো আমার সাথে? স্যার বেয়াদবি মাফ করবেন স্যার। আসলে আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা মারা যায়। গ্রামে একটা এতিমখানা আছে যেটা বিদেশিরা চালায়। আমি ছোট থেকে সেখানে পড়াশোনা করেছি আর সেখানে বড় হয়েছি। আর আমি এতিম তো, তাই অন্যায় না করলে মানুষের মার খেতে হয়। আর তার চিহ্ন এটা স্যার। এই ছেলে, তুমি কি এইসব পোশাক পরে থাকো? আর তুমি কি গোসল করো না? তোমার শরীর থেকে গন্ধ বেরোচ্ছে। স্যারের এমন কথা শুনে সকল ছাত্রছাত্রী হাত দিয়ে নাক চেপে ধরল। স্যার বললাম তো আমি এতিম, আর এইসব পোশাক আমার না, মানুষের দান করা। আর আমি গোসল করেছি। অনেক পথে হেঁটে আসার কারণে গা ঘেমে গন্ধ হয়েছে। নাম কি তোমার? আর তোমার বাবা মায়ের নামের আগে মহরম আছে তো নাকি? স্যার আমার নাম শামীম। আর হ্যাঁ স্যার, মরহুম আছে। যাও সিটে গিয়ে বসে পড়ো। কোথা থেকে যে এইসব জঙ্গলে আসে ভার্সিটিতে বুঝি না। মানুষ গরিব হয়, গরিব মানুষও পড়াশোনা করে, কিন্তু তাই বলেই এইসব এটিমের বাচ্চা ভার্সিটি আর ভার্সিটি থাকলো না। আমি স্যারের কথা শোনার পরে কোনো কিছু না বলে সবার শেষে একটা ফাঁকা বেঞ্চ আছে সেখানে গিয়ে বসলাম। আমি অন্তত এটা জেনে গেছি আমার পাশে কেউ বসবে না, আর কারো পাশে বসতে চাইলে সেও বসাবে না। আমি বসার পরে স্যার ক্লাস করানো শুরু করে দিল। হঠাৎ একটা পদার্থবিজ্ঞানের অঙ্ক স্যার নিজেও করতে পারতেছে না। ক্লাসের সব ভালো ছাত্রছাত্রীকে বলল, তারাও পেল না। এমনকি সুপ্রিয়া, ইমন, তাদের দুজনের একজনও পেল না। পুরো ক্লাসের সবাই তখন হতাশ। স্যার নিজেও বুঝতেছে না তিনি কেন করতে পারতেছে না। স্যার যখন চলে যাবে তখন আমি বেঞ্চ থেকে দাঁড়ালাম। স্যার যদি অনুমতি দেন অঙ্কটা আমি করে দেই। এখনো কি মজা পেয়েছো নাকি তুমি? আর যেখানে আমি নিজেও করতে পারতেছি না সেখানে তুমি করবে কি করে? আপনি অনুমতি দিলে করে দিতে পারি। অনেককেই তো বললেন করার জন্য, এবার নয় আমি একটু চেষ্টা করি। আসো, তোমার জ্ঞান শক্তি দেখি এবার। আমার কথা শুনে সব ছাত্রছাত্রী হাসতে থাকলো আর পাগল পাগল বলতে থাকলো। আমি সব কানে না নিয়ে মার্কার, পেন আর ডাস্টার হাতে নিয়ে হোয়াইট বোর্ডে গেলাম। তারপর ধীরে ধীরে অঙ্কটা করতে থাকলাম। প্রথমে সবাই হাসাহাসি করলেও পরে সবাই যেন স্তব্ধ হয়ে গেল। আমার মনোযোগ বোর্ডে আর অঙ্কটাতে। স্যার তো এক দৃষ্টিতে আমাকে দেখে যাচ্ছে। যখন আমার অঙ্কটা করে শেষ হলো, স্যার দেখেন তো ঠিক আছে কিনা। স্যার এবার দেখলো পুরো অঙ্কটা ঠিক আছে। স্যার যেন নিজেকে আর বিশ্বাস করতে পারতেছে না। একটু আগে যাকে এতিম গায়ে গন্ধ বলে দেখতে পারতেছিল না, সেই এতিম অসহায় ছেলেটা কত সুন্দর করে সমাধান করে দিল। এটাই স্যার ভাবতেছিল। এটা তুমি কেমন করে পারলে? স্যার আমি কিছুদিন আগে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক নিজে নিজে সমাধান করেছি। তোমার কোনো টিচার নাই? নিজেই খেতে পারি না, আবার টিচার কোথায় পাবো স্যার? স্যার আমি তো অন্যদের মতো কোথাও সময় দেই না। অবসর সময় কাটালে বইকেই সময় দিই স্যার। সরি শামীম, আমি মানুষ চিনতে ভুল করেছি, ক্ষমা করে দিও আমাকে। সি সি স্যার, কি বলেন এসব? আপনি তো আমার পিতা সমতুল্য। আপনি আমাকে বকবেন, মারবেন, যা খুশি বলবেন, এটা কোনো ব্যাপার না। পিতা কি সন্তানকে নানা রকম কথা বলে না? আর সবাই অঙ্কটা নোট করে নাও, আজ আসি। স্যার চলে গেলে আমি আমার নিজের সিটে বসি। আবার বই বের করে মনে মনে পড়তে থাকলাম, আর বাকি সবাই অঙ্ক করতে থাকলো। অঙ্ক করা সবার শেষ হলে সবাই আমার দিকে অবাক হয়ে দেখতেছে। কেউ ভাবতেই পারতেছে না যে আমি অঙ্ক করেছি। আর এত সহজ সরল একটা ছেলে সুপ্রিয়া তো মনে মনে নিজেকে গালি দিতেছে, কেন সে এমন কাজ করতে গেল আমার সাথে। ছেলেটা যে অনেক ভালো ছাত্র, আর তার মন মানসিকতাও অনেক ভালো, তার প্রমাণ তো মিলে গেল। সেই সবই ভাবছিল। রাজ তো পারছে না যেন আমাকে এখানে সবার সামনে মারে। একদিনে ভার্সিটি এসে হিরো সাজতে চাই আমি, এরপর যদি এমন কিছু করা দেখে তো আমার অবস্থা সে খারাপ করে দেবে। এটাই সে মনে মনে ভাবছে। আর ইমন তো ভাবতেছে এখন তারও একজন তার সামনে চলে গেল। তার বাবা যদি একবার জানতে পারে ইমন ক্লাসের তৃতীয়, তাহলে তো তার খবর আছে। সবাই ক্লাস শেষ করে বাইরে গেলেও আমি ক্লাসেই থাকলাম, কারণ রাতে যে আমি পড়াশোনা করব তার তো সুযোগ নেই। এখান থেকে গিয়ে আমাকে আবার রিক্সা নিয়ে বেরোতে হবে। তাই তো ক্লাসের পড়াটা শেষ করতেছি। ইমন যে সুপ্রিয়াকে ভালোবাসে তা রাজও জানে, কিন্তু রাজ ইমনকে যে সুপ্রিয়ার কাছ থেকে সরাবে তার কোনো উপায় পায় না। আর ইমন হলো এই ভার্সিটির বক্সিং চ্যাম্পিয়ন, তাকে তো মেরেও থামানো যাবে না, কৌশলে হাঁটাতে হবে। সুপ্রিয়া, ইমন আরও বেশ কয়েকজন বড় লোকের ছেলে, মানে ওদের বন্ধু বান্ধবী ক্যান্টিনে বসেছে খাবে বলে। আর ওদের আজকের টপিক হলো শামীম, মানে আমি। আচ্ছা ইমন,
তুই কি বিশ্বাস করিস ওই এতিম ছেলেটা তার মেধা দিয়ে তখন ক্লাসে অঙ্ক করেছে? আমার মনে হয় না তার মেধা দিয়ে করেছে। মনে হয় একটা মুখস্থ বিদ্যা তার, যেখানে একজন শিক্ষক পারল না আর ও এমনি এমনি করে ফেললো। এটা আমারও মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। তাছাড়া কারো কাছে পড়াশোনাও করে না। আমরা এত টাকা খরচ করে কত বড় বড় টিচারের কাছে পড়েও এসব করতে গিয়ে হিমশিম খাই, আর সে কিনা সব করে ফেললো। আরে নতুন এসেছে, হয়তো হিরো সাজতে চাচ্ছে। কয়টা দিন যাক, তারপর সব কিছু ঠিক করে ফেলবো, চিন্তা করিস না। ঠিক কথা বলেছিস একেবারে। সবার মাথায় এখন আমার কথাই। ওরা ওখানে ঠান্ডা জাতীয় পানীয় পান করলো আর কথা বললো। এদিকে রাজকে আবার ভালোবাসে রিমি নামে আরেকটা মেয়ে, কিন্তু রাজ তাকে পাত্তা দেয় না। মানে রাজও রিমিকে অনেক ভালোবাসতো, কিন্তু যখন রিমিকে নিয়ে প্রায় হোটেলে যাওয়া আসা করতে থাকে তখন রিমির প্রতি রাজের ভালোবাসা কমতে থাকে। এখন রিমিকে দেখলে লুকিয়ে থাকে, দেখাই দিতে চায় না। আজ রিমি রাজের দেখা পেয়ে গেছে, তাই রিমি রাজের কাছে গেল। তুমি আমাকে দেখলে এমন পালিয়ে পালিয়ে বেড়াও কেন? আরও শোনা, কোথায় পালিয়ে বেড়াই? আমি তো তোমার মনের ভেতরে থাকি। আমাকে আর মিথ্যা বলে লাভ নেই। এবার কিন্তু আমার আব্বুকে জানাতে বাধ্য হব আমি। এই রিমির বাবা হচ্ছে সেই ঘুষখোর ওসি, বুঝেছেন এবার? আর রাজ চায় না রিমির বাবা এসব জানুক। এমনিতেই রাজের নামে অনেক খারাপ রিপোর্ট জমা হয়ে আছে। এখন যদি রিমি এসে বলে দেয় তাহলে রাজের আমার ছালা দুটোই যাবে। তুমি কি আমাকে ভালোবাসো না? তাহলে আমাকে বিশ্বাস করো না সোনা? ভালোবাসি আর বিশ্বাসও করি, কিন্তু তুমি যে এখন আমাকে দেখাবার দিয়ে সারাদিন ওই সুপ্রিয়াকে নিয়ে পড়ে থাকো তো জানি আমি। রাজ এবার মনে মনে ভাবতে লাগলো, রিমি আবার কেমন করে এসব কথা জানলো? আরে বাবা, পুরা ভার্সিটির সবার ক্রাশ সুপ্রিয়া, তাই আমিও একটু তাকিয়েও থাকি। তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না। একে একে আবারও সবাই ক্লাসে আসা শুরু করে দিল, আর আমি আমার মতো করে পড়াশোনা করেই চলেছি। কে আসলো কে গেল তার দেখার সময় নেই। আর সবাই তো আমাকে দেখে পড়ে অবাক, এই কেমন ছেলে, কোথাও যায় না, কারোর সাথে কথা বলে না, মুখে হাসি নেই। তাকে দেখলে মনে হয় কত শত চিন্তা যেন সে করতেছে। সবগুলো ক্লাস শেষ করে সবাই বের হওয়ার পর আমি বের হলাম। সবাই যে যার কার বাইকে গিয়ে বসলো, আর আমি আল্লাহর দেওয়া দুশাকার পায়ে হেঁটে চলা শুরু করে দিলাম, তাও আবার মাথা নিচু করে। সবাই আমাকে যত দেখতেছে তত অবাক হচ্ছে। এরই নাম হচ্ছে গরিব। গরিবরা ঠিক এমনই হয়, তাদের কোনো বড় স্বপ্ন নেই, বড় কোনো চাওয়া নেই। দিন শেষে দুমুঠো খেতে পারলেই আলহামদুলিল্লাহ। গ্যারেজে এসে ব্যাগ রেখে পরনের শার্ট প্যান্ট খুলে লুঙ্গি পরে গোসল করতে গেলাম। সাথে শার্ট প্যান্ট ধুয়ে দিলাম। গোসল করে এসে একটু ভাত তরকারি খেয়ে বিশ্রাম নিয়ে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। অন্যদিকে বাসায় এসেই সুপ্রিয়া বিছানার উপর ব্যাগ আচার মেলে ফেলে রাখলো আর নিজের মাথার চুল ধরে টানতে থাকলো। সুপ্রিয়া মানতে পারতেছে না আমি প্রথম দিন ভার্সিটি এসে এত বড় একটা কঠিন অঙ্ক করলাম আর ক্লাস শিক্ষকের কাছে অতি আপন হয়ে গেলাম। যেখানে সুপ্রিয়া অনেক কষ্টে লেখাপড়া করে সবার মনে জায়গা করে নিয়েছে, সেখানে আজ আমি একটা এতিম ছেলে একদিনই সব ক্রেডিট নিজের করে নিলাম। সুপ্রিয়াকে রাগ করে বাসায় আসতে দেখে ওর মা কিছুটা ভয় পেয়ে গেল। ভাবলো আবার কোনো অঘটন ঘটলো না তো। তাই তিনি হাতের কাজ শেষ করে সুপ্রিয়ার রুমে গেল। রুমে গিয়ে দেখে সুপ্রিয়া নিজের মাথার চুল টানতেছে আর বিড়বিড় করে কি যেন বলতেছে। কিরে মামুনি, আজ এত রেগে আছিস কেন? আমার রুম থেকে বের হও তো, আমার একটুও ভালো লাগতেছে না। আমাকে একা ছেড়ে দাও আম্মু। সুপ্রিয়ার এমন কথা শুনে ওর মা সুপ্রিয়ার কাছে এগিয়ে গিয়ে বিছানায় বসে সুপ্রিয়াকে তার দিকে ঘুরিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। আমি তোর মা, তোর সব কথা তুই আমাকে বলতে পারিস। কি আর বলবো আমি? তুমি তো আর এসব কথা শুনলে আমার পক্ষ নিবে না। দেখো মেয়ের কথা, আমি আমার মেয়ের পক্ষ নিব না তো কার পক্ষ নিব? আর যদি এখানে আমার মেয়ের কোনো দোষ থাকে তাহলে নিজের মেয়ের পক্ষ নিব না। ভার্সিটিতে আজ একটা ছেলে এসেছিল, আমাদের সাথেই পড়ে, কিন্তু এতিম আর দেখতে পুরাই পাগলের মতো। কিন্তু আজ প্রথম দিন এসেই পড়াশোনায় আমাকে কাটিয়ে গেছে। এই এতিমের এত পড়াশোনা করে কি হবে আম্মু? ছি মামুনি, এমন করে বলতে নেই, তুমিও তো এতিম হতে পারতে। আর সে যেহেতু আজ সব কিছুতেই এগিয়েছিল, এখন থেকে তোমাকে তার চেয়েও বেশি পড়াশোনা করতে হবে। এখন থেকে মনে জেদ রাখো নিজের পড়াশোনা ওই ছেলেটার থেকে আরও ভালো করার জন্য। আর মানুষ হয়ে আর একটা মানুষ সম্পর্কে এমন করে বলতে নেই মামুনি। এখন শোনা হয়ে গেছে, তুমি যাও। আর তোমার কথাও শুনেছি। তোমার থেকে আব্বুকে কেন এত ভালোবাসি জানো? কারণ আমার আব্বু আমার দুঃখটা বোঝে, আর তুমি দিলে আমাকে জ্ঞান। জানি না কেন আমার কথা তোর পছন্দ হয় না, তবে আমি মনে করি কি ছেলেটা যদি
এতই ভালো পড়াশোনা জানি, তাহলে ওর সাথে বন্ধুত্ব কর আর তার থেকে পড়াশোনা জেনে নেই। হাউ ফানি আম্মু, আমি যাব ওই ছোট লোকের এতিমের বাচ্চার কাছে, এটা ভাবলে কি করে তুমি? এবার থেকে দেখতে থাকো আমি কি করি। আব্বুকে বলে ওটাকে ভার্সিটি থেকে বের করে দিব। অন্যদিকে ইমন বাসায় এসে ব্যাগটা সোফায় রেখে ওর মাকে জড়িয়ে ধরলো। ইমনের মা বুঝতে পারলো এটা তার ছেলে ইমন, তাই পেছনে আর না করে ওই অবস্থাতেই বলতে থাকলো, আমার আব্বুটা আজ কি হয়েছে এভাবে আমাকে জড়িয়ে ধরলো যে হঠাৎ? ইমন কলেজে সব কথা বলল। কাজটা তুই ঠিক করিস নাই। একটা এতিম অসহায় ছেলেকে মারার আগে তোর ভাবা উচিত ছিল। কিন্তু আম্মু, আমি যে সুপ্রিয়াকে পছন্দ করি, সুপ্রিয়ার সাথে কেউ বেয়াদবি করলে মানতে পারি না। তাই বলে তো কোনো নির্দোষ ছেলেকে মারতে পারিস না। তাহলে এখন কি করব আমি? ছেলেটার যেহেতু কেউ নেই আর ছাত্র হিসেবে আজ অনেক ভালো কিছু দেখিয়েছে, সেখানে তার সাথে তুই বন্ধুত্ব করে ফেল। কিন্তু ওর যা পোশাক আর দেখতেও পাগলের মতো, ওর সাথে বন্ধুত্ব করলে আমাকেও সবাই পাগল বলবে। মানুষের পোশাকের চরিত্রে বিচার করা যায় না বাবা। মানুষটা কেমন তার মন দেখলে বোঝা যায়। টাকা পয়সা থাকলে যে মানুষ অনেক বড় মনের আর ভালো হয় তা কিন্তু না। আমি তোর মা, আমি নিশ্চয়ই চাইবো না আমার ছেলের কোনো ক্ষতি বা খারাপ কিছু। আর এদিকে রাজ বাসায় এসে দবাস করে সোফাতে বসে হো হো করে হাসতে থাকে। অনেকদিন পর কাউকে মুরগি বানাতে পারলো আর মার খাওয়াতে পারলো। মনের সুখে রাজের নৃত্য করতে ইচ্ছে করতেছে। রাজের হাসি মুখ দেখে রাজের বাবা রাজের কাছে চলে আসলো। আমার ছেলেটা তো সকালে মন খারাপ করে গেল, কিন্তু এখন বাসায় এসে এমন করে হাসছে কেন? ও ড্যাডি, তোমাকে কি করে যে বলি, আজ যা খুশি লাগতেছে আমার। সেখানে তো হিরো হয়ে গেল এমন। তোরও উচিত ছিল ওই ছোট লোকের বাচ্চাকে কয়টা লাগিয়ে দেওয়া। ড্যাড, তুমি বুঝতে পারতেছো না, ওই সময় গেলে তো আমার কথা সুপ্রিয়াকে পড়ে দিত। তাহলে আজকে সাজাটা কালকে দিয়ে সুপ্রিয়ার কাছে হিরো হয়ে যাও। এটা একেবারে ঠিক বলেছো ড্যাড, এই না হলে তুমি নেতা আর আমি তার ছেলে। শোনো, আজ বাসা থেকে কোথাও যাবি না। তোকে ডিবি পুলিশ খোঁজ করতেছে, আর তুই এসব মেয়ের সাথে কোনো এত কিছু করতে গেলি। ঠিক আছে, বুঝলাম মন চাইছে, বন্ধুরা সহ এনজয় করছিস, তাকে মেরে ফেলতে পারলি না। আমি তো মনে করেছি কাউকে কিছু বলবে না। আর ওসির মেয়ে থেকে দূরে থাকবি, বুঝেছিস? ড্যাড, বুঝি না ওই ছেছড়া মেয়েটা কেন আমার পিছু ছাড়ে না। ওর কারণে সুপ্রিয়ার কাছে যেতেও পারি না। তাহলে ওই ওসির মেয়েকে কাজে লাগা। ওসি তো আর আমাদের কম টাকা খায়নি। ওর মেয়েকে দিয়ে তোর সব স্বার্থ হাসিল করে, বুঝলি? ও ড্যাড, ইউ আর গ্রেট, এই চিন্তা তো আমার মাথায় আসে নাই। এদিকে বিকেল থেকে রাত 11টা পর্যন্ত রিক্সা চালিয়ে আবারও গ্যারেজে ফিরে গেলাম। দিনের বেলা সব কিছু ঠিক থাকলেও রাতে আমার গালগুলো প্রচণ্ড ব্যথা করতে থাকলো। মুখ দিয়ে যে কথা বলবো, ব্যথার কারণে কোনো কথাই বলতে পারতেছি না। আর রাতে না খেলে তো ঘুম আসবে না। ব্যথার কারণে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আমার চোখে পানি দেখে সবাই এগিয়ে আসলো আমার কাছে, যাদের সাথে আমি রিক্সা চালাই ওই গ্যারেজের। শামীম, তোর কি হয়েছে? এভাবে কান্না করতেছিস কেন? আমি চুপ করে শুধু কেঁদেই চলেছি। কিরে বাবা, এভাবে কাঁদিস কেন তুই? তোর কি কোনো কিছু হয়েছে নাকি? আমি এবারও চুপ। আরে ভাই, এভাবে কান্না করবি নাকি? বলবি কি হয়েছে? দেখ ভাই, তোর চোখের জল আমরা কেউ সহ্য করতে পারি না। এবার আমি কেঁদে কেঁদে সবকিছু বলেই ফেললাম। বাবারে, কেন বড় লোকের পিছনে গেলি? বাবা, তোকে কি আর বলবো, এই গরিবদের কোনো মূল্য নাই। তোর যদি বাপ মা থাকতো তাহলে তোকে আদর করে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতো। বুঝেছি শামীম, তোর খুব কষ্ট হচ্ছে, কি করবি বল? সবাই তো আর সবার কষ্ট বুঝে না। কেঁদে বা কি করবি তুই? আমি তোর জন্য ওষুধ নিয়ে আসতেছি। আর আবুল, তুমি বরং শামীম একটু ভাত খাইয়ে দাও। আবুল শুধু একা না, গ্যারেজের সবাই আমাকে এক লোকমা করে খাইয়ে দিতে লাগলো। আমি খাচ্ছি আর চোখ দিয়ে পানি বেরোচ্ছে। সত্যি, যদি আমার মা বাবা থাকতো তাহলে ঠিক এভাবে আদর করে খাইয়ে দিত, আমার চোখের পানি মুছে দিত, কোলে মাথা রেখে আমার তার কষ্টের কথাগুলো মাকে বলতে পারতাম। আমার খাওয়া শেষ হলে আবুল তার ঘাড়ের গামছা দিয়ে আমার মুখ মুছে দিল, রফিক তার গামছা দিয়ে আমার চোখের পানি মুছে দিল। গ্যারেজের মালিক ডাক্তার নিয়ে এসে আমাকে দেখায়, তারপর কিছু ওষুধ লিখে দেয় আর গালে মাখার জন্য ক্রিমও দিয়ে দেয়। রাতে আবুল ফার্মেসি থেকে ডাক্তারের লেখা সব ওষুধ নিয়ে আসে আর ক্রিম লাগিয়ে দেয় আমার গালে। পরের দিন আগের মতো করে ভার্সিটি যাই। ভেতরে ঢোকার পর রাজ এসে
আমার সামনে দাঁড়ায়, আর রাজের সাথে সুপ্রিয়াও আছে। সুপ্রিয়াকে দেখে আমি ভয় পেয়ে যাই। কাল তো আমি ছিলাম না, তুই সুপ্রিয়াকে প্রেম নিবেদন করেছিস, আবার ক্লাসে হিরো সাজলি। সুপ্রিয়া ক্লাসের টপ ছাত্রী, কালকে তোর জন্য সুপ্রিয়ার মন অনেক খারাপ ছিল। আজ তোকে কি করব দেখ। কালকে তো আপনি আমাকে... এই তো লাঠিটা নিয়ে আয়। রাজের দুই বন্ধু লাঠি নিয়ে এসে রাজের হাতে দেয়। রাজ যখন আমাকে মারতে যাবে তখন আমি চোখ বন্ধ করে পিঠ নিচু করে ফেলি, কিন্তু আমার গায়ে কোনো আঘাত পড়ে না। আমি চোখ খুলে দেখি ইমন রাজের লাঠি ধরে ফেলেছে। ইমন, লাঠি ছাড়, আজ এই সালাকে মেরে শেষ করে দিব। ওর সাহস কি করে হয় সুপ্রিয়াকে প্রেমপত্র দেওয়ার আর ক্লাসে হিরো সাজার? আমি জানি না সুপ্রিয়াকে কে চিরকুট দিয়েছে, তবে যদি জানতে পারি কে দিয়েছে তাকে আমার এই হাত দিয়ে ইচ্ছা মতো পেটাবো। আর শামীম ভালো পড়াশোনা করেছে বলে কালকে ক্লাসে অঙ্কটা করে দিছে। যেখানে ক্লাস টিচার আমাদের সমাধান দিতে পারে নাই সেখানে শামীম দিছে, এতে করে সবার উপকার হয়েছে, ক্ষতি না? রাজ ইমনের কথা শুনে ভয় পেয়ে গেল। যদি এখন আমি বলে দেই যে রাজ আমাকে দিয়ে সুপ্রিয়ার কাছে চিরকুট পাঠিয়েছে, তাহলে তো ইমন রাজকে ছেড়ে কথা বলবে না, আর সুপ্রিয়ার কাছেও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, বাদ দে, আমি গেলাম। রাজ ভয়ে সেখান থেকে চলে গেল। সুপ্রিয়া যখন চলে যাবে তখন ইমন সুপ্রিয়ার হাত ধরে আটকালো। আটকালে কেন আমাকে? দাঁড়া, আগে শামীমের কাছে শুনবো কে চিঠিটা তোকে দিতে বলেছিল। কে আর দিবে? এই এতিমের বাচ্চাটা দিছে। আচ্ছা শামীম, সত্যি কথা বলবে, কে তোমাকে চিঠিটা দিতে বলেছিল? এই যে চলে গেল যে, সে দিছে। তারপর গতকালে সব কিছু বলে দিলাম। ইমন আর সুপ্রিয়া দুজনে অবাক হয়ে গেল। ইমন তো গতকাল থেকে অনুশোচনাতে আছে, আজ শুনে তো ইমনের খুব খারাপ লাগতেছে। কেন সে না জেনে শুনে একটা অসহায় ছেলেকে মারতে গেল? শামীম, আমাকে ক্ষমা করে দিস তুই, আমি কালকে না জেনে তোর গায়ে হাত তুলেছি। এসব এখন আমার অভ্যাস হয়ে গেছে, আমি কিছু মনে করিনি, আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। আমার না, কোনো বন্ধু লাগবে না। কেন? যদি পরে ভুল বুঝে আমাকে ছেড়ে যান বা আবার আমাকে মারেন। আরে ধুর বোকা, এতটা খারাপ আমি না। তোকে কথা দিলাম, তোকে ছেড়েও যাব না, তোকে মারবো না, আর তোকে যে মারতে যাবে তার হাত ভেঙে দিব। কিন্তু আমি যে খুব গরিব, আর আমার চার কোলে কেউ নেই, শুধু আমার মাদ্রাসার শিক্ষক ছাড়া। তুই গরিব হতে পারিস, কিন্তু তোর মনটা অনেক ভালো। আমার তোর সাথে বন্ধুত্ব করতে কোনো সমস্যা নেই। আমি অনেক ভেবেচিন্তে ইমনকে হ্যাঁ বলে দিলাম। সুপ্রিয়া, তুইও শামীমের সাথে ফ্রেন্ডশিপ করে নিতে পারিস। আমি করবো ফ্রেন্ডশিপ, তাও এই এতিমের সাথে? আমার সাথে কি যায় নাকি? তোর যত ইচ্ছে কর, আমি গেলাম। একদিন এই ইতিমের জন্য আফসোস করবি, কান্না করবি, এই বলে দিলাম। তারপর ইমন আমাকে নিয়ে ক্লাসে গেল এবং ইমন আমাকে তার সাথে বসালো। ইমনের মা ঠিকই বলেছে, এই ছেলে কখনো খারাপ হতে পারে না। সেদিনও আমি ক্লাসে সবাইকে অবাক করে দিয়ে অনেক কিছু সমাধান করে দিই ক্লাস শিক্ষককে। এভাবে আমার দিন চলতে থাকে। প্রতিদিন ক্লাস করা, বিকেলবেলা থেকে রাত পর্যন্ত রিক্সা চালানো এবং রাতে এসে নিজে নিজে পড়াশোনা করা। ইমনের সাথে বন্ধুত্বটা অনেক গভীর হয়ে যায় আমার। মনে হয় একজন আর একজনের মায়ের পেটের ভাই। ইমনের যে পড়াগুলো পারে না সেগুলো ইমন আমার কাছ থেকে শিখে নেয়। এখন ইমন আমার পাশে থাকায় ভার্সিটির কেউ আমাকে কিছু বলতে পারে না এবং গায়ে হাতও তুলতে পারে না। এর মাঝে রহিম চাচা আমার সাথে প্রতি মাসে এসে দেখাও করে যায়। রাজ তো সুপ্রিয়ার পিছনে পড়েই আছে, কিন্তু সুপ্রিয়া কোনো পাত্তা দেয় না। রিমি রাজের পিছু ছাড়তেছে না, তাই রাজও রিমিকে নিয়ে তার স্বার্থ হাসিল করে নিতেছে। সুপ্রিয়া এখন একটু হলেও আমার জন্য আফসোস করে, কেন তার সাথে ফ্রেন্ডশিপ করলো না সে। ইমন তাটার মতো সুপ্রিয়ার পেছনে পড়ে আছে, কিন্তু এখনো ভালোবাসি কথাটা বলতেই পারেনি। দেখতে দেখতে প্রায় বছর চলে যায়, আর কিছুদিন পরে আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম। সবাই ধুমছে পড়াশোনা করতেছে। একদিন রাতে আমি রিক্সা নিয়ে বের হয়েছি। হঠাৎ একটা নির্জন রাস্তায় একটা ঝোপের পাশে একটা মেয়ের বাঁচা বাঁচা বলে কথা শুনতে পাই। তখন আমি রিক্সা দাঁড় করি, সেই দিকে যাই। গিয়ে দেখি একটা মেয়েকে তিনজন মিলে জোর করে কিছু একটা করতে চাইছে, কিন্তু আমি তো এদের সাথে পাবো না, তাই বুদ্ধি খাটিয়ে একটু দূরে যাই। আর এই ছেলেগুলোকে ভয় দেখানোর জন্য জোরে জোরে বলতে থাকি, পুলিশ স্যার, এইদিকে না ওইদিকে তিনটা ছেলে একটা মেয়েকে ধরে নিয়ে এসেছে। পুলিশ পুলিশ, এদিকে আসুন। এই যে ওরা ওই ঝোপের আড়ালে। আমার এমন কথা শুনে ওরা তিনজন এমনভাবে পালালো, কেউ প্যান্ট হাতে নিয়ে দৌড়, কেউ বা প্যান্ট পরতে পরতে দৌড়, কেউ বা গায়ের শার্ট ফেলে দিয়ে দৌড়। তিনজন যখন চলে গেল তখন আমি সেখানে এগিয়ে গেলাম। দেখলাম মেয়েটার হাত পা বাঁধা, আর অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। তাই আমি মেয়েটাকে কোনো রকম ধরে
রাস্তায় নিয়ে আসলাম। রাস্তায় ল্যাম্পপোস্টের আলোতে মেয়েটাকে দেখে আমার বুকটা কেঁপে উঠল। মেয়েটার কেউ না, রাজু আঙ্কেলের সে অহংকারী মেয়ে সাথী। সাথীও আমাকে দেখে অবাক হয়ে গেছে। সাথীর শরীরের পোশাক সব জায়গায় ছিঁড়ে গেছে, এতে করে সাথীর শরীর পুরো দেখা যাচ্ছে। তাই আমি আমার নিজের গায়ের সেই ঢোলা শার্টটা সাথীকে পরিয়ে দিলাম। সাথীর ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, তাই আমি রিক্সা থেকে পানির বোতলটা এনে সাথীকে এগিয়ে দিলাম। সাথী পানির বোতলে সবটুকু পানি ঢকঢক করে খেয়ে পড়ল আর ঠোঁটের কাটা জায়গায় পানি দিয়ে পরিষ্কার করলো। তারপর আমি আমার গামছা সাথীকে এগিয়ে দিলাম। সাথী গামছা দিয়ে ভালো করে মুছে নিল। আমি সাথীর গায়ে মাথায় আটকে থাকা সবগুলো শুকনো পাতা ঝেড়ে দিলাম। সাথী আমার এমন অবাক করা কাণ্ড দেখে কিছুটা অবাক হয়ে গেল। আমাকে তো না বাঁচালেও পারতেন স্যার। সাথীর মুখে স্যার ডাক শুনে বেশ অবাক হলাম। ম্যাডাম, আমি জানতাম না জোপের আড়ালে আপনি ছিলেন। তবে আপনি কেন? যে কেউ হলে তাকে বাঁচানোর চেষ্টা করতাম। আমি আপনার সাথে যা অন্যায় করেছি, আপনি চাইলে তো আমার ক্ষতি করতে পারতেন এবং তাদের সাথে যোগ দিতে পারতেন। ম্যাডাম, আমি অতটা নিচু মনের ছেলে না, আর মেয়েদের সম্মান দিতে জানি আমি। আপনার ক্ষতি করে ইহকাল পরকাল হারাতে চাই না আমি। সেই দিনের সেই ঘটনার জন্য কি আমাকে ক্ষমা করে যায় না স্যার? এসব কিছু আমি মনে ধরে নেই ম্যাডাম। এবার বলুন তো, এত রাতে আপনি এখানে, আর ছেলেগুলো কে ছিল? ওদের সাথে আমি পার্টিতে গিয়েছিলাম, আর ওরা হাঁসের পথে জোর করে ওদের সাথে নিয়ে আসে আর রক্ষা দিয়েছে আমাকে। বুঝেছি ম্যাডাম। যাই হোক, বড় সাহেবের সম্মান রক্ষা হয়েছে। এবার চলুন, বাসায় দিয়েছি আপনাকে। আপনার শরীরে যে পোশাক দেখে নাক ছিটকেছিলাম, আর সেই পোশাক আমার সম্মান রক্ষা করলো। আপনার সাথে যা অন্যায় করেছি, এতে করে আমি ক্ষমা পাওয়ারও কোনো যোগ্য রাখি না। এসব বলেই সাথী আমার পা জড়িয়ে ধরে কান্না করতে থাকলো, আর আমি সাথীকে নিচ থেকে তুলে আবার দাঁড় করালাম। ম্যাডাম, এসব কী করতেছেন? দেখেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এবার রিক্সায় বসুন, আমি আপনাকে পৌঁছে দিই, না হলে সাহেব আবার চিন্তা করবে। স্যার, আমাকে আবার পড়াবেন, আবার আমাকে ভালো ভালো উপদেশ দিবেন। আপনাকে না বাসায় খুব মিস করে। আব্বু এখন আর আমার আম্মুর সাথে তেমন প্রয়োজন ছাড়া কথাই বলে না। ম্যাডাম, আমি এখন আর কাউকে পড়াই না, আর এখন আমি একজন রিক্সা চালক। এটাই আমার পরিচয় এখন। আর কিছু না বলে দয়া করে রিক্সায় উঠুন। সাথে আর কোনো কিছু না বলে রিক্সায় উঠলো, আর মনে মনে ভাবলো বাসায় গেলে ঠিকই আব্বুকে দিয়ে শামীমকে মানিয়ে নিব। আর আমি রিক্সা চালিয়ে সাথীকে নিয়ে ওদের বাসার সামনে এগিয়ে গেলাম। সাথীকে নামিয়ে দিয়ে আর কোনো কথা না বলে রিক্সা নিয়ে আমি চলেও আসলাম। সাথী যেন ভাবতে পারিনি যে আমি তাকে এভাবে নামিয়ে দিয়ে চলে যাব। এদিকে গ্যারেজে সে রিক্সা জমা দিয়ে হাত মুখ ধুয়ে আমি হালকা কিছু খেয়ে নিলাম। তারপর অনেক রাত পর্যন্ত পড়াশোনা করলাম। এভাবেই দিন যেতে থাকলো। পরীক্ষার সময় আমার সুপ্রিয়ার সিট পাশাপাশি পড়েছে, আর পাশের সিট ইমনের। প্রথম পরীক্ষায় কিছু সময় যাওয়ার পরই সুপ্রিয়া লিখতে পারে না। এদিকে রাজ সব কিছু হুবহু আমার কপি করে লিখতেছে। সুপ্রিয়া এবার কান্না করে দিল। আমি সুপ্রিয়ার দিকে তাকালাম, দেখলাম সুপ্রিয়া কান্না করতেছে। আপনি কান্না করতেছেন কেন? আমি যেসব দেখে আর পড়ে এসেছি তার মধ্যে এই 3টা ছাড়া বাকিগুলো কমন পড়ে নাই। তাহলে আমার দিকে লিখতে পারেন। আপনি অনেকগুলো প্রশ্ন লিখে ফেলেছেন, আমি এখন কি করে লিখব? আমি আর কোনো কিছু না বলেই সুপ্রিয়ার খাতা আমার কাছে নিলাম এবং আমার খাতা সুপ্রিয়াকে দিলাম। সুপ্রিয়া সব প্রশ্নগুলো লিখে আমি আবারও তার খাতা নিয়ে বাকি প্রশ্নগুলো লিখে জমা দিয়ে চলে আসলাম। এভাবে প্রতিটা পরীক্ষা সুপ্রিয়ার ইমন আমার দেখে লেখে। তবে শিক্ষকের চোখের আড়ালে আমি যে কত বড় মনের মানুষ এবার সুপ্রিয়া সেটা বুঝতে পারলো। আর ইদানিং আমাকে দেখে সুপ্রিয়ার মনে একটা আলাদা অনুভূতি জাগতে থাকলো। এখন সুপ্রিয়া চায় আমার সাথে ফ্রেন্ডশিপ করতে, কিন্তু নিজের কথা আর ভুল আর আমাকে অপমান করার কারণে কিছু বলতে পারতেছে না। শেষ পরীক্ষার দিনে সুপ্রিয়া আমাকে বলে পরীক্ষা শেষের জন্য আমি চলে না যাই, তার সাথে কিছু কথা আছে। পরীক্ষা দিয়ে 3 জন একসাথে বের হই, তখন বাইরে 3 জন একসাথে দাঁড়াই। ইমন, শামীমকে বল না আমার সাথে ফ্রেন্ডশিপ করতে। নিজে তো বলতে পারিস। আমি শামীমের সাথে যা করেছি এতে মনে হয় না শামীম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে। কিরে শামীম, করবি না সুপ্রিয়ার সাথে ফ্রেন্ডশিপ? দেখ ভাই, উনি হচ্ছে অনেক বড় লোক, আর ওনার বন্ধু হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। আর না ওনার মতো চলতে পারবো, না ফ্রেন্ডশিপ করলে তোদের কাউকে সময় দিতে পারবো। তার মানে তুই সেদিনের সব কিছু মনে ধরে রেখেছিস? কি যে বলেন না আপনি, আমি সেরকম মানুষ না। আর ওসব আমি সেদিনই ভুলে গেছি। যদি ভুলে না যাস তাহলে সেদিনের জন্য তোর কাছে ক্ষমা চাচ্ছি আমি। ইমন যদি তোর বন্ধু হতে পারে তাহলে আমি কেন পারবো না? আর এতদিনে তোকে খুব ভালো করেই জেনেছি, তুই অনেক ভালো মনের একটা ছেলে। মানুষ তোকে কত অপমান আঘাত করে, কেন তুই প্রতিবাদ তো করিস না, উল্টো তার উপকার করিস। এসব বলে কি হবে? আমার কাছে ক্ষমা চাইতে হবে না।
তাহলে আমাকে ফ্রেন্ড বানাতে ক্ষতি কি? আমি না তোর মতো হতে চাই, তোর করে দেখতে চাই দুনিয়াটাকে। প্লিজ, তুই কি চাস না আমি বড়লোকি না করে তোর মতো স্বাভাবিক হই? মানুষ চাইলে তা নিজের ইচ্ছে সব কিছুই করতে পারে। তবে এত করে যেহেতু বলতেছেন, তবে আপনাকে আর ফিরিয়ে দিতেছি না। আজ থেকে আমরা 3 জন বন্ধু, ঠিক আছে? ভার্সিটি তো বন্ধ থাকবে কয়দিন, তাহলে এ কয়দিন কি করব? কারোর সাথে তো দেখা হবে না। ভার্সিটি খুলুক, তখন বাকি সব কথা বলা যাবে। এখন যা, আর কোনো চিন্তা করতে হবে না। কয়দিন পর তো আবার একসাথে হব আমরা। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল। ভার্সিটি খোলার পর বাকি সব কথা হবে। আল্লাহ হাফেজ। তারপর যে যার মতো করে চলে গেলাম। আর যেহেতু ভার্সিটি বন্ধ আছে, ততদিনে ভালোই টাকা রোজগার করা হবে আমার। এখন দিনে রাতে সমান তালে রিক্সা চালাতে পারবো। এখন আর কোনো চাপ থাকবে না। আমি অনেকটা ফ্রি হলাম। আর সবার চেয়ে আমার পরীক্ষা অনেক ভালোও হয়েছে। ভার্সিটি বন্ধ থাকায় আমার অনেক সুবিধা হয়েছে। সারাদিন আমি এখন ভালোই টাকা ইনকাম করি, যা দিয়ে আমার টাকা খাওয়া বাদে টাকাও জমে। এই কারণে টাকা জমা করতেছি, যদি কোনোদিন কোনো বিপদে পড়ি, যদি কাজে লাগে। আবার আমার পড়াশোনার খরচ, ভর্তি, বই কেনা, ভার্সিটির বেতন। তাই তো আমি দিনরাত পরিশ্রম করি। যাই হোক, অনেকদিন পর ভার্সিটি খুলেছে, তাই আমি তৈরি হয়ে ভার্সিটি গেলাম। আমাদের ক্লাসে সবাই নাকি পাস করেছে, কিন্তু এখনও রেজাল্ট দেয়নি। কয়েকদিন পর বড় আয়োজন করে জানানো হবে সব ক্লাসের, প্রথম থেকে 3য় পর্যন্ত যারা হয়েছে। আমি ভার্সিটি গিয়ে দেখি আগে থেকে ইমন, সুপ্রিয়া, রাজ আরও অনেকে ভার্সিটি এসেছে। আমি ওদের কাছে গেলাম। ওরা দুজন আমাকে দেখে অনেক খুশি হলো। তা শামীম, তোর ছুটি কেমন কাটলো? আমার আর ছুটি এসব বাদ দে, এখন বল তোদের দুজনের ছুটি কেমন কাটলো? আমি তো পরিবার সহ লন্ডনে গিয়েছিলাম। ওখানে আমাদের মামারা থাকে, সেখানে ঘুরে বেরিয়েছি, কত যে আনন্দ করেছি। আর সব সময় পরিবারের সবার ভালোবাসা পেয়েছি। আমার মা তো ছুটির দিনগুলো আমাকে তার সাথে রেখেছিল, কত আদর করে আমাকে খাইয়ে দিত, আর কত কি যে করেছে। মামা তো ভাই বোনগুলো সহ কত মজা করেছি, কত জায়গায় ঘুরেছি। মোট কথা আমার জীবনটাই স্বপ্নের মতো কেটেছে। তোর চেয়ে অনেক বেশি মজা করেছি আমরা। বল দেখি শুনি। আমরা পরিবার সহ ইতালি গিয়েছিলাম। সেখানে আবহাওয়া এত ঠান্ডা, আর যা দেখার মতো জায়গা ছিল, কি আর বলবো তোকে। আব্বু তো সবসময় আমার কেয়ার নিত। একটু ঠান্ডা লাগলে শীতের পোশাক কিনে দিত, আমাকে তার নিজ হাতে খাইয়ে দিত, আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আব্বু আম্মু ঘুমাতো। যা যা নিতে চেয়েছি সব কিনে দিয়েছে। ওই যে নতুন গাড়িটা দেখতেছিস, সেটাও কিনে দিয়েছে। আমাকে সবসময় ভালোবাসা দিয়ে ভরে রেখেছিল। ইতালির কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে গেছে। আমার একটু কিছু হলেই আপু টেনশন করতো। কত যে ভালোবাসা দেয় তারা আমাকে। আমি ওদের কথা শুনে কেঁদে ফেলি। আমার চোখ দিয়ে অজস্র ধারায় পানি বেরোতে থাকে। কে চায় না বাবা মায়ের সাথে সময় কাটাতে? কে চায় না বাবা মায়ের ভালোবাসা পেতে? আমার কপালে যেসবের কিছুই নেই। যেখানে ওরা পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করতে ব্যস্ত, সেখানে আমি দিন শেষে রাতে কী খাবো তার রোজগার করার জন্য ব্যস্ত। ওদের বাবা মা তো নিজ হাতে দিন শেষে খাইয়ে দিত, আর আমি রিক্সা চালিয়ে গ্যারেজে এসে নিজের ঘাড়ে গামছা দিয়ে নিচে শরীরে ঘাম মুছে গোসল করতে যাই। এসে সে ভাঙা প্লেটে ডাল, ভাজি, ভর্তা যা থাকে তাই দিয়ে পেট পূজা করি। কেউ সে খাবার দেয় না। বাবা, শামীম খেয়েছিস কিনা? সারাদিন অনেক কষ্ট করেছিস, এবার একটু বিশ্রাম নে। গরিবদের এসব ভাবাটাও যেন পাপ, কারণ যিনি সৃষ্টি করেছেন তিনিই সব কিছু ভালো জানেন। ওরা যখন ওদের আনন্দের কথাগুলো বলা নিয়ে ব্যস্ত, তখন আমি চোখের আড়ালে আমার চোখে জল মুছে ফেলি। শামীম, বল তোর কিভাবে দিনগুলো কেটেছে? আমার কথা না হয় পরে বলি। এই তোরা জানিস সামনে একটা নতুন পার্ক হচ্ছে, চল ঘুরে আসি। আরে ক্লাস করবি না? আজ তো প্রথম দিন, ক্লাস হবে না। আর কেউ তো এখনো বইও কিনি নাই, চল তো তোরা। এমন জোর করে সবাইকে সেখান থেকে তুলল। সুপ্রিয়া আমার হাত ধরে বসলো, ইমনের বাইকের পেছনে আমাকে নিল। আমরা 3 জন যেতে থাকলাম, কিন্তু সেটা আর একজনের সহ্য হলো না। সেটা হলো রাজ। রাজও আমাদের পিছু নিল। এবার রাজের পিছু নিল আবার রিমি। ইমনের ঠিকানা মতো সেই পার্কের ধারে আমরা এলাম। হঠাৎ লক্ষ্য করলাম একজন মহিলা তার 4-5 বছর বয়সের বাচ্চাকে শাড়ির আঁচলে নিয়ে সেখানে একটা বিল্ডিংয়ে কাজ করতেছে। ওই মহিলা নিজেই রোদে গরম সহ্য করে তার কোলের বাচ্চাকে রোদে গরমের আড়ালে রেখেছে। হঠাৎ সেই মহিলার কাজে একটু ভুল হলে সেখানকার কাজের প্রধান মহিলার কোল থেকে বাচ্চা নিয়ে দূরে ফেলে দিয়ে মহিলাকে থাপ্পড় মারে। থাপ্পড় মারার পরও মনে হয় লোকটা রাগ কমেনি, তাই তিনি মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসব সবাই দেখতেছিল, কিন্তু কেউ প্রতিবাদ করতেছিল না। তাই আমি বাধ্য হয়ে সেখানে গিয়ে শিশুটাকে কোলে নেই আর ওই মহিলার কোলে দেই। জনাব,
মহিলার দোষ কি, আর তাকে কেনই বা মারলেন? কতদিন মানা করেছি কাজ করার সময় বাচ্চাকে যেন সাথে নিয়ে না আসে, আবার সেই বাচ্চাকে নিয়ে কাজে এসেছে, আর আমার কাজের কত বড় ক্ষতি করেছে দেখেছেন। এখন এই কাজটা কে করে দিবে? জনাব, আপনি যদি কিছু মনে না করেন, ওনার কাজটুকু আমি করে দিই, তার বিনিময়ে যে পারিশ্রমিক পাবে সেটা ওনাকে দিন। আর হ্যাঁ, ওনাকে যে থাপ্পড়টা মেরেছেন, উনি কাজ শেষে এইসবগুলো মানুষের সামনে আপনাকেও থাপ্পড় মারবে। তোমার তো সাহস কম না আমাকে মারার কথা বলো? জানো আমার এই এলাকাতে কত সম্মান? আপনার সম্মান থাকতে পারে, আর ওই মহিলার কি সম্মান নেই? ও হলো ছোট লোক, ওদের আবার সম্মান। আপনার টাকা পয়সা আছে বলে আপনি সম্মানী, ওনার কিছু নেই বলে ওনার সম্মান নেই। আচ্ছা, আজ যদি আপনার মা এরকম করে আপনাকে সাথে নিয়ে কাজ করতো, আপনার শরীরে যা যা আছে ওই মহিলার শরীরেও তাই আছে। শোনেন জনাব, টাকা পয়সা থাকলে মানুষ সম্মানী হয় না। আজ বা কালকে যদি ওনার জায়গায় আল্লাহ পাক আপনাকে নিয়ে যান, নিশ্চয়ই আপনার মাও নিজের বাড়ির কাজ করার সময় আপনাকে কেমন রোদ গরম থেকে আড়াল করার জন্য লুকিয়ে রাখতো। আপনাদের বেলায় সব ঠিক, আর গরিবদের বেলায় সব ভুল। একটা দুধের শিশুকে এমন করে বাড়িতে রেখে এসে কাজ করবে কিভাবে বলেন? জনাব, নিজেকে বদলান। আল্লাহ টাকা পয়সা দিছে বলে মানুষকে কি আপনারা মানুষ বলে মনে করেন না? আমার কথা শুনে লোকটা মাথা নিচু করে রাখলো। সত্যিই তো, সত্যি কথাই তো বলেছি। পেটের খোদার চেয়ে আর কী বা বড় হতে পারে? তাই তো একটা মা লাজ লজ্জার মাথা খেয়ে এতগুলো পুরুষ লোকের সাথে কাজ করতেছে। মহিলা গরিব না হলে নিশ্চয়ই কাজ করতে আসতো না। লোকটা মাথা নিচু করে মহিলাকে বলল, বোন, আমাকে মাফ করবেন, আর আপনি কাজ করুন বলে লোকটা চলে গেল। এই সমাজ শুধু টাকা পয়সাওয়ালা মানুষকে সম্মান দিতে জানে। যারা সুদ ঘুষ খায় তাদের সম্মান দেয়, যারা বেইমানি হারামি করে টাকা রোজগার করে আজ বড় লোক তাদেরই সম্মান দেয়। আর যারা নিজের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তাদের সম্মান দেয় না এই সমাজ, তাদের ঘৃণা আর অসম্মান করতে পারে। আমার এমন কাণ্ড দেখে ইমন, সুপ্রিয়া, রিমি অনেকখানি অবাক হলো, আর আজ মনে মনে রাগ হতে থাকলো। তোর কি এসব করা খুব প্রয়োজন ছিল? আসলাম একটু ঘুরতে, আনন্দ করতে, আর দিলি তো সব মাটি করে। তোদের ছোট্ট একটা কাহিনী বলি, দয়া করে শেষ না হওয়া পর্যন্ত যাস না। বল, কি বলবি? ওই যে মহিলাকে দেখতেছিস না, তার বাচ্চাকে কোলে নিয়ে কাজ করতেছে। তোর কি হয়েছে এমন? মনে হয় মহাভারত জয় করেছে। শোন, আমি যখন ঠিক ওই বাচ্চার মতো, আমার মা না ঠিক ওইভাবে আমাকে কোলে নিয়ে মানুষের কৃষি জমিতে কাজ করতো। আমি না তোদের মতো জন্মের পর সোনার চামচ মুখে নিইনি। আমার মা না যখন কাজে যেত আমাকে সাথে করে নিয়ে যেত। মানুষের ক্ষেত্রে কাজ করে না, আমার মা বেশি না 10 টাকা পেত, তাও সারাদিন কাজ করে। সেই টাকাটাও 2-3 দিন পর দিত। যখন মানুষের কাজ করতো তারা যতটুকু খেতে দিত তার থেকে একটু আমার মা আমাকে খাওয়াতো। যখন রোদ বৃষ্টির দিন ছিল আমি ঘুমিয়ে যেতাম, মা করতো কি জানিস? প্লাস্টিকের কাগজ দিয়ে আমাকে ঢেকে দিত। আর আমার মা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কাজ করত। নিজে যা হওয়ার হোক, তার সন্তান যেন সুস্থ থাকে আর বড় হয়ে তার মায়ের যেন দেখাশোনা করে। কিন্তু পোড়া কপাল আমার, আমাকে ভালো রাখতে গিয়ে ওরা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেল। সরি রে, বুঝতে পারি নাই। তখন তোরা বললি কে কোথায় ঘুরতে গিয়েছিস, কত আনন্দ করেছিস। আমি না এই ছুটির দিনগুলো রিক্সা চালিয়েছি। দিন শেষে যখন গ্যারেজে যেতাম আমার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। সেই ছোট্ট থেকে এতিমখানায় বড় হয়েছি। কোনো দোষ না করলে মানুষের লাথি গোতা খেয়েছি। সবসময় মনে হতো আমি মরি না কেন। যখন দেখতাম কারো বাবা মা তাদের সন্তানকে অনেক আদর করে, তাদের চাহিদা মেটায়, তখন আমার ভিতরটা ফেটে যেত। প্রতি ঈদে এতিমখানার মানুষের দান করা কাপড় পেতাম, সেটাও আবার নতুন না, পুরাতন। এই যে গায়ে যে শার্ট প্যান্ট দেখতেছিস, এটাও এতিমখানার। কিন্তু দেখ আমার শরীরে কত বড় হয়ে গেছে। এদের সবার সন্তান ভালো ভালো জামা কাপড় পরে, আর আমাদের মতো এতিমের বেলায় এসব ছেঁড়া নোংরা মানুষের ব্যবহার করা পোশাক। তোরা যখন মাংস খেয়ে হাড়টা ফেলে দিস না, তখন খুব ইচ্ছা করে সে হাড়টাই নয় খাই। তোরা যে পরিমাণ টাকা পয়সা ব্যয় করিস না, তার থেকে যদি আমরা এতিমরা শুধুমাত্র 10 টাকা করে পেতাম অনেক খুশি হতাম। তোরা চাইলে বড় রেস্টুরেন্টে গিয়ে চাইনিজে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে খেতে পারিস, কিন্তু দিন শেষে আমার মতো এতিমের কপালে ওই ভাতটুকু আর জোটে না। তোদের জীবনটা যত সহজ, আমার জীবনটা না তার থেকে বেশি কঠিন। বাস্তব জীবন কি তা আমি জানি। 2 টাকা আয় করা যে কত কষ্টের তা যদি বুঝতি। ভার্সিটিতে অনেকে পাগল ছোট লোক এতিমের বাচ্চা বলে। তাদের বলি একবার বা একটা এতিম সেজে দেখো জীবনটা কি। নিজে রোজগার করে নিজে চলতেছি, নিজে সব ভরণ পোষণ নিজে করতেছি, আর তোরা বাবা মায়ের টাকা পয়সা করতেছিস। চুপ কর ভাই। তোরা পরিবার নিয়ে ছুটির সময় কতগুলো মজা করলি, আর আমি দিনরাত রিক্সা চালালাম।
তোরা তো ভার্সিটি থেকে বাসায় গেলে মা বাবা সবার ভালোবাসা পায়, এমনকি সামান্য ঘেমে গেলে তাদের মায়ের শাড়ির আঁচলে ঘাম মুছিস। আর আমার বেলায় কিছুই না, তোদের মা বাবা নিজ হাতে তোদের খাইয়ে দেয়, আর আমার হাতে ফোসকা পড়া অবস্থায় নিজ হাতেই খেতে হয়। তোদের মতো না এই গরিব এতিমদের জীবন না। পেটের ক্ষুধা যখন সহ্য করতে পারে না, তখন তারা মানুষের কাছে হাত পাতে, ভিক্ষা করে। সত্যি বুঝতে পারি নাই রে এতদিন আমরা। আর সত্যি বলতে আমাদের পরিবার কখনো ওই রকম মানুষের সাথে মিশতেও দেয়নি আমাদেরকে কখনো। আমি তো এখনো মনে করি আমাদের মতো সবাই সুখী, কিন্তু বাস্তবে মানুষে এমন কষ্টে থাকে তা আজ নিজ চোখে না দেখলে আর তোর কাছ থেকে না শুনলে জানতাম না। ভাই সত্যি রে, তুই অনেক বড় মনের মানুষ। তোর মতো করে সবাই যদি বুঝতো তাহলে মানুষ মানুষের পাশে ঠিক দাঁড়াতো। আল্লাহ তোর কাছ থেকে মা বাবার ভালোবাসা কেড়ে নিয়েছে তো কি হয়েছে? আজ থেকে আমি আর সুপ্রিয়া তোকে ভালোবাসবো, তোকে আমাদের ভালোবাসা দিব। আজ থেকে তুই আমার বন্ধু না ভাই, আর আজ থেকে তোর সব ভালো মন্দর দায়িত্ব আমাদের দুজনের। ইমন ঠিক বলেছে শামীম, আজ থেকে আমি তোকে নতুন ভালোবাসা দিব, নতুন করে তোকে নতুন মানুষ হিসাবে সবার সামনে তুলে ধরবো। আজ থেকে আমরা তিনজন বেস্টু, ঠিক আছে? আমি তো রাজি। তাহলে আমার হাতের উপর হাত রেখে ওয়াদা করো। আমি সুপ্রিয়ার হাতের উপর হাত রাখলাম, তার উপর ইমন রাখলো। এতদিন ছিল শুধু বন্ধু, কিন্তু আজ থেকে তিনজন একে অপরে জান হয়ে গেলাম। আমার এমন করুণ ঘটনা শুনে রিমি তো প্রায় খেতেই দিতে যেন পারছে না, এক্ষুনি এসে যেন আমাকে জড়িয়ে ধরে। রাজের একটু হলেও এমন ঘটনা শুনে খারাপ লেগেছে, কিন্তু এমনকি সুপ্রিয়ার সাথে রাজও মেনে নিতে পারতেছে না। আমরা তিনজন পার্কের ভেতরে গেলাম। পার্কটা নতুন বলে তেমন কিছুই নেই, আর মানুষের আনাগোনা একেবারে কম। আমরা পার্কের সব জায়গায় ঘুরলাম, সব কিছু দেখে এক জায়গায় বসলাম। আচ্ছা শামীম, তুই বললি তোকে তোর মা সাথে নিয়ে কাজ করতো, তাহলে কি ওই লোকটার মতো তোর মাকেও কেউ এমন অপমান করেছে? দেখ, শহরের মানুষের মতো গ্রামের মানুষের মন অতটা খারাপ না। তোর মা সারাদিন কাজ করে 10 টাকার পেত মানে? আর তোদের কি ছাতা ছিল না যে তোকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে, রোদ বৃষ্টি থেকে রক্ষা করার জন্য? ঘটনাটা অনেক আগের, তখন যারা কৃষিকাজ করতো মজুরিটি কেমন ছিল। এখন আমাদের এলাকাতে মহিলা মানুষ কাজ করলে দুপুরবেলা খাওয়াবে আর 100 টাকা দেবে, কিন্তু মহিলাগুলো পুরুষের চেয়ে কম কাজ করে না। আর ছাতা কেনার টাকা থাকলে না ছাতা কিনবে। যেখানে প্লাস্টিকের উপর দিয়ে সব করা যায়, সেখানে ছাতা কেনার দরকার কি? তুই যে এতিমখানায় ছিলিস সেখানে তোর কেউ আপন ছিল না, আর তোরা কি সত্যিই ডাল ভাত খেতি নাকি অন্য তরকারি ছিল? এতিমখানায় আপন বলতে আমার একটা বন্ধু ছিল, যার নাম শাহেদ। সে আমার অনেক আপন ছিল। তো যাদের বাচ্চা হয় না বা নাই, তার এতিমখানা থেকে বাচ্চা দত্তক নিয়ে যায়। তা এক পরিবার, অনেক বড় লোক, টাকা পয়সার অভাব নেই। তারা এসে আমাকে পছন্দ করে, কিন্তু আমি এতিমখানা থেকে যেতে চাই না। তাই আমার বন্ধু শাহেদকে তাদের সাথে নিয়ে নেয়। আর এখন শাহেদ নাকি বিদেশে পড়াশোনা করতেছে, আর ওই পরিবারের সব কিছু তার নামে। তবে শাহেদ দেশে আসলে আমাকে এমনভাবে থাকতেই দেবে না। নিজের মায়ের পেটের ভাই বলে মনে করে সে আমাকে। আর কেউ আপন ছিল না তোর? এতিমখানার প্রধান, মানে যিনি সুপার, তাকে আমি আব্বা বলে ডাকি। আর তিনি আমাকে তো সন্তান মনে করে। আর একজন আছে, সে হলো এতিমখানার দারোয়ান, সালাম ভাই। আর এতিমখানাটা যেহেতু বিদেশের মানুষের টাকায় চলে, সেহেতু এলাকার মানুষ যে জমি দান করেছে, আর যারা বড় বড় মাপের মানুষ, তাদের পেটে এতিমের খাওয়ার টাকা চলে যায়। তারা বলে এতিমদের আবার তো ভালো খাবারের দরকার কি? আমাদের এতিমখানায় খুব কম সময়ে ভালো খাবার দেওয়া হয় যখন বিদেশি মানুষগুলো আসে তখন। আর এতিমখানাটায় সব ধরনের পড়াশোনাই করা হয়, বাংলা, আরবি, সব ধরনের। তবে আমাদের এতিমখানাটা মাদ্রাসা ছিল না, তাই আমরা দাওয়াত পেতাম না। তাহলে তুই কি সেখানে পড়াশোনা করেছিস? তাহলে তুই ঢাকা শহর আসলি কি করে? আর তুই তো টিউশনি করাতে পারিস। নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানা, মাগুরি ইউনিয়ন। এতিমখানার থেকে ঢাকা আসা, তারপর রাজু আঙ্কেলের বাসায় আসা, ভার্সিটি গ্যারেজ, এই সব কথাগুলো তাদেরকে বললাম। এবার আমার এইসব করুণ কথা শুনে ওরা দুজনেই কেঁদে ফেললো। একটা এতিম ছেলে কতজনের কাছে মার খেয়ে আজ এই জায়গায় এসেছে। আড়াল থেকে রাজার রিমি আমার বাকি কথাগুলো শুনলো। এই শামীম, এই টাকাটা নিয়ে গিয়ে ঠান্ডা আর চিপস নিয়ে আয়, গলাটা শুকিয়ে গেছে। শোন, সাথে মিনারেল ওয়াটার নিয়ে আসবি। সুপ্রিয়ার কাছ থেকে টাকা নিয়ে আমি ঠান্ডার চিপস আনতে গেলাম। আসলে আমাকে এসব নিয়ে আসার জন্য একটা বাহানা ছিল মাত্র। মূল উদ্দেশ্য ছিল আমার বিষয়ে মনের সাথে তার কথা বলা। আমি 3টে চিপস, 3টে ঠান্ডা নিয়ে ওদের কাছে গেলাম। তিনজনেই তখন খেতে থাকি, কিন্তু আমাকে এরা এসব কীভাবে বলবে সেটাই ভেবে পাচ্ছেন ওরা দুজন। তারপর সুপ্রিয়া একটু বিশ্বাস নিয়ে
আমাকে বলল, এমন শামীমের বিষয়ে তোর সাথে কিছু কথা বলতে চাই আর তোর সাহায্য চাই। কি রকম কাজ? আমরা দুজন চাইলে কিন্তু শামীমের জীবনটা বদলে দিতে পারি। কেমন করে? আমরা শামীমের এরকম জীবন রাখবো না। তুই ওর জন্য টিউশনের ব্যবস্থা কর। কয়েকটা আমি ওর পোশাক চলাফেরা সব ঠিক করে দিব, আর সব সময় তোর সাথে আমায় রাখবি। দেখবি শামীম তখন আমাদের দুজনের সঙ্গে ভালো চলাফেরা, সবার সাথে উঠা বসা করলে তখন ওর মনে কোনো কষ্ট থাকবে না, আর সবার ভালোবাসা পাবে তখন। বাহ, অনেক চমৎকার একটা বুদ্ধি দিলি তো। ঠিক আছে, ও আসুক, ওকে বলতেছি। শামীম, আজ থেকে তো রিক্সা চালানো আর ওই গ্যারেজে থাকা বন্ধ। কেন? এখন থেকে তুই টিউশনে করাবি এবং তোর থাকার জন্য আমি বাসা দেখতেছি, আর তোর এসব চলাফেরা সব পরিবর্তন করতে হবে। আমি গরিব বলে তোদের সাথে মিশলে তোদের বুঝি সমস্যা হবে? এই, উল্টা বুঝিস কেন তুই? আমি আর ইমন সিদ্ধান্ত নিয়েছি তোকে আর কষ্ট দিব না। ইমন তোর জন্য টিউশনের ব্যবস্থা করেছে, আর তোর সব কিছু কীভাবে পরিবর্তন করা লাগে সব আমি করব। আমি আর ইমন চাই না তুই দুঃখ কষ্টে থাক, বুঝলি আমার কথা? না, আমি কাউকে টিউশনি করাতে চাই না। যদি আবারও তারা আমাকে দর্শক বানায়, তোরা কি আমাকে করুণা করতেছিস নাকি? দিব একটা কানের নিচে তোকে নিজের ভাই মনে করি, বুঝলি? এক ভাই সুখে থাকবে আর এক ভাই কষ্ট পাবে, তা তো হতে পারে না। তোর কোনো কথাই আর শুনতেছি না আমরা দুইজন। এখন চল আমার সাথে, তোর গ্যারেজে যা কিছু আছে সব কিছু এক্ষুনি নিয়ে আমার সাথে আসবি। সুপ্রিয়া রিমন আমাকে জোর করে সেখান থেকে আমার থাকার গ্যারেজে নিয়ে গেল। মনে মনে রিমি অনেক খুশি হলো। রিমির চাই আমি সুখী হই, কিন্তু আমাদের রাজ মনে হয় একটু বেশি মন খারাপ করে ফেলেছে। যেখানে সুপ্রিয়ার সাথে রাজ থাকতে চায় সব সময়, সেখানে আমি এখন সুপ্রিয়ার সাথে থাকবো এটা ভেবে আমি গ্যারেজ থেকে সবাইকে ডাক দিলাম। দুপুরবেলা সবাই খেতে এসেছে, তাই এই সময় সবাই আছে। আমার ডাক শুনে সবাই আমার কাছে আসলো। এসে দেখে আমি আমার ব্যাগ গুছিয়ে কাঁধে নিয়েছি। সবাই একটু অবাক হলো। আবুল চাচা, রফিক ভাই, আমি এখান থেকে চলে যাচ্ছি। কোথায় যাবি তুই? তোর কি কোনো হয়েছে নাকি? আরে না চাচা, আমার বন্ধুরা আমার জন্য থাকার ব্যবস্থা আর টিউশনের ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, যাই হোক অবশেষ তোর একটা ভালো ঠিকানা হলো। দোয়া করি বাবা, যেখানে থাকিস না কেন সব সময় সুখে শান্তিতে থাকবি। তোর জন্য সব সময় মন থেকে দোয়া করি। আমি তো তোর জন্য সব সময় দোয়া করতাম। তোর জীবনে ভালো কেউ আসুক, তোকে একটু সুখের ঠিকানা দেখ। যা হোক, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমাদের ভুলে যাবি না তো তুই আবার? তোমাদের ভুলে গেলে তোমাদের সাথে আমার বেইমানি করা হবে। তোমরা দুঃখে দিলে সঙ্গী ছিলে, তোমরা এই এতিমকে আশ্রয় দিয়েছিলে, আর আমি কি অতটা অকৃতজ্ঞ থাকবো নাকি তোমাদেরকে ভুলে যাব? তোমাদের সবার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। তোমরা না থাকলে আমি এতদিনের রাস্তায় মরে পড়ে থাকতাম। মাঝে মাঝে আমাদের কাছেও আসিস বাবা। যখনই সময় পাবো তখনই আসবো চাচা। আর সবাই একটু দেখে শুনে রিক্সা চালাবে। যার তার কাছে 2 টাকা বেশি যাবে না, ভালো মানুষের কাছে বলে 2 টাকা বেশি নেবে, বুঝলে কি? আর তোমাদের বাড়ির মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে, আর সবাই ঠিকভাবে খাওয়া দাওয়া করবে, নামাজ পড়বে সবাই। তোকে এত কিছু ভাবতে হবে না, তুই এখন নিজের সুদিনের দিকে খেয়াল দে। আর শোন, যারা তোর সুদিনের হাতে তুলে দিতেছে তাদের ঋণ প্রয়োজন হলে জান দিয়ে দিবি। আর হ্যাঁ, কোনো মানুষের সাথে কোনো কারণে লাগতে যাবি না। তুই খুব ভালো ছেলে, তোর শরীরে কোনো দাগ লাগাস না। ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি। আর আমার জন্য সবাই দোয়া করবে কিন্তু। সবার দোয়া তোর সাথে আছে বাবা। নিজের খেয়াল রাখিস, আর কোনো কিছু হলে আমাদেরকে জানাস, ঠিক আছে? ঠিক আছে। আমি ওদের কাছ থেকে কান্না মিশ্রিতভাবে বের হয়ে বাইরে আসি। তারপর সুপ্রিয়া ইমনকে পাঠিয়ে দেয় আমার জন্য টিউশন খোঁজ করতে। ইমন আমার জন্য টিউশনি দেখতে চলে যায়, আর সুপ্রিয়া ওর গাড়ি করে আমাকে মার্কেটে নিয়ে যায়। মার্কেটে নিয়ে গিয়ে আমার গায়ের মাপ মতো অনেক ভালো দামি দামি পোশাক কিনে দেয়, শু কিনে দেয়, হাতঘড়ি, চশমা। সেলুনে নিয়ে গিয়ে চুলও সুন্দর করে কেটে দেয়। তারপর আমাকে নিয়ে একটা 20 তলা ভবনে নিয়ে আসে। সেখানে নিয়ে এসে 7 তলার একটা পুরো অ্যাপার্টমেন্ট আমাকে দিয়ে দেয়। এটা কার বাসা, আর এত বড় বাসার চাবি আমাকে দিলি কেন? এই পুরা বিল্ডিংটা আমার নামে, আর আজ থেকে এই 7 তলা পুরোটাই তোর নামে। মানে? আরে গাধা, এই পুরা বিল্ডিং আমাদের, আর এসবের মালিক আমি, বুঝলি? আর এই অ্যাপার্টমেন্টটা তোর জন্য। এখন থেকে তুই এখানে থাকবি। নিজেকে আর কখনো ছোট, গরিব বা এতিম মনে করবি না। আমি সবসময় তোর পাশে আছি, বুঝলি? এত বড় বাসা আমাকে দিলি কেন? আমার তো একটা রুম হলেই চলতো। যদি বুঝতি তাহলে কিছু বলতি না। কিছুদিন পর সব বুঝতে পারবি, আর তখন তোর সাথে আমিই থাকবো।
মানে আমার সাথে কেন থাকবি? আর কি বুঝি না আমি? সময় আসুক তখন ঠিক বুঝবি, আর কেন থাকতে চাইছি তাও বুঝতে পারবি। এখন বল না। সব কিছু জলদি জলদি বলতে নেই, আর সবুরে মেওয়া ফলে, বুঝলি? আমাকে আবার মেরে ফেলার কোনো পায়তারা করছিস না তো তোরা? এবার অতিরিক্ত কিছু বললে এখানেই মেরে ফেলে যাব। আর কিছু বলবো না আমি, এই চুপ। এই তো ভালো ছেলে, এবার আমার সাথে আয়, তোকে সব কিছু দেখিয়ে দেই। আমি সুপ্রিয়ার সাথে সাথে গেলাম। পুরো অ্যাপার্টমেন্টের কোথাও কি আছে আমাকে সব কিছু দেখিয়ে দিল। আর আমিও বইয়ের পড়ার মতো সব কিছু পড়ে মুখস্থ করে নিলাম। সব কিছু দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দেওয়া হলো। সুপ্রিয়া ড্রয়িং রুমে গিয়ে বসলো। আর কিছুক্ষণ পরে এমন সেখানে চলে আসলো। কিরে, তাহলে বাজার করে নিয়ে আসলি? শুধু বাজার না, ওর রান্না করতে যা যা লাগে সব কিছু নিয়ে এসেছি। গুড, ঠিক করেছি। আর হ্যাঁ, টিউশনের কি হলো? 2-1 দিনের ভিতরে ব্যবস্থা হয়ে যাবে। আমি কাগজ ছাপিয়ে সব জায়গায় লাগিয়ে দিয়েছি। তাহলে তো আর চিন্তার কিছুই নাই। আচ্ছা, তুই তো তোর আব্বুর অফিসে ওর জন্য চাকরির ব্যবস্থা করে দিতে পারিস, তা না করে এসব? পারতাম, কিন্তু আর পড়াশোনার ক্ষতি হতো, আর ও আমাদের দুজনের থেকে দূরে থাকতো, তাই দেয়নি। এটা অবশ্য ঠিক বলেছিস তুই। তোরা দুজন আমার জন্য এত কিছু করবে তা ভাবতে পারিনি রে। এতদিনে মনে হয় আল্লাহ আমার দিকে তাকিয়েছে। তুই যদি বুঝতি তাহলে এভাবে বলতি না। আমি তোর কথায় কোনো মানে বুঝলাম না। আমি শামীম বা কি বুঝবে? আমরা তো বন্ধু, তাই না? সময় আসলে তুইও বুঝবি, আর তখন তুইও আফসোস করবি। শালা, নে এবার চল, আর সব কিছু এবারও ও নিজে ঠিক করুক। এমন সুপ্রিয়া চলে গেল। আমি রান্না করে সব কিছু রান্না করে নিয়ে গেলাম। তারপর আমি শোরুম পরিষ্কার করলাম। সুপ্রিয়ার কিনে দেওয়া সব কিছু সুন্দর করে রেখে দিলাম। নিজের ব্যাগের কাপড়গুলো আমার সাথে রাখলাম। পুরো অ্যাপার্টমেন্ট একাই পরিষ্কার করলাম। নিজের মতো সব কিছু সাজিয়ে নিলাম। সব কাজ করে শেষ হলে নিজে রান্না করতে লেগে গেলাম। রান্না করে শেষ হলে আমি বাথরুমে গিয়ে গোসল করে গা মুছে পোশাক পরে খেতে বসলাম। সব কিছু করতে করতে প্রায় রাত হয়ে যায়, তাই খাওয়া দাওয়া করে আমি ঘুম দিলাম। এমন সুপ্রিয়াকে বিদায় জানিয়ে তার বাসায় চলে আসে। বাসায় এসে প্রতিদিনের মতো এমন ওর মাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এমনের আম্মু বুঝতে পেরে এমনকে বলতে থাকলো, কি রে আব্বু, তোর আজ আসতে দেরি হলো কেন? তোমাকে তো শামীমের কথা বলেছিলাম, মনে আছে আম্মু? মনে থাকবে না কেন? প্রতিদিন তো ওর কথা বলিস। আম্মু, আজ তার জীবনে অনেক ঘটনা শুনলাম। তা কি শুনলি? তারপর এমন সব কিছু বলে দেয়। এমনের মুখে আমার এমন করুণ কথা শুনে এমনের মা কেঁদে ফেললো। এমনের মা তো ভাবতে পারিনি আমি এতটা অবাক হব। আম্মু, তুমি কাঁদছো? আমিও ওর কথা শুনে কেঁদে ফেলেছি। শামীম না সত্যি অনেক ভালো একটা ছেলে, তাই তো আমি আর সুপ্রিয়া দুজনে ওর জন্য। খুব ভালো করেছিস বাবা। তা সুপ্রিয়াকে কি তোর মনের কথা বলতে পেরেছিস, নাকি আমি আর তোর আব্বু ওদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিব? আর কিছুদিন যাক আম্মু, সব কিছু ঠিক করে নিব। ঠিক আছে, আচ্ছা যা ফ্রেশ হয়ে আয়, তোকে খেতে দেই। এমন ফ্রেশ হয়ে সে আম্মুর সাথে খেতে বসলো। তারা আরও নানা রকম কথা শুরু করে দিল। এদিকে সুপ্রিয়ার আজ মনটা অনেক খুশি। নিজের মনের মানুষকে নিজের কাছে রাখতে পেরেছে। আর কিছুদিন পর সে আমাকে ভালোবাসার কথাটা বলেও দেবে। আমাকে বিয়ে করে নিয়ে আর কোনো কষ্ট পেতে দেবে না। এসব ভাবতে ভাবতে হেসে এসে বাসায় ঢুকলো সুপ্রিয়া। বাসায় ঢুকে দেখে সুপ্রিয়ার আব্বাস অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে। আমার মামুনিটা আজ এত খুশি কেন জানতে পারি? ও আব্বু, আজ আমি আমার নিজের সবচেয়ে সুখের দেখাটা পেয়েছি। কে সেই সুখ আমাকে বলো? সেই সুখটাকে তোমার সামনে নিয়ে এসে প্রেজেন্ট করব আব্বু। শুনলাম তুই নাকি কাকে আমাদের বিল্ডিং এ থাকতে দিয়েছিস। সে আমার ফ্রেন্ড আব্বু। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আম্মু, তোমাকে অনেক ধন্যবাদ। এতদিন পর বুঝতে পেরেছি কেন তুমি আমাকে এত বেশি বেশি বোঝাতে। আমাকে ধন্যবাদ দিতে হবে না। যখন তুই নিজে বিয়ে করে সন্তানের মা হবি তখন ঠিক সব কিছু বুঝে যাবি। সুপ্রিয়ার ওর আম্মুর কথা শুনে লজ্জা পেয়ে ধরে তার নিজের রুমে চলে গেল। অন্যদিন হলে সুপ্রিয়ার আম্মুর এমন কথা শুনে রাগ হতো, কিন্তু আজ সুপ্রিয়ার আম্মুর কথা শুনে লজ্জা পেল। এটা জন্য কিছুতেই সুপ্রিয়ার বাবার মাথায় ঢুকতেছে না। আর সুপ্রিয়ার মা বুঝতে পেরেছে নিশ্চয়ই তার মেয়ে তার মনের মতো কাউকে খুঁজে পেয়েছে। সুপ্রিয়া ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসলো। রাতে আবারও সবার সাথে খেয়ে সুপ্রিয়া তার নিজের রুমে চলে গেল। কিন্তু সুপ্রিয়ার আব্বু বারবার তার মেয়ের দিকে লক্ষ্য করতেছে। যে মেয়ে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে রেগে যেত, সে মেয়ে আজ সব কিছুতেই স্বাভাবিক এবং সবার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে। আর তার মেয়েকে আজ
অন্য দিনের তুলনায় একটু বেশি খুশি মনে হচ্ছে। সুপ্রিয়ার আব্বু একটু চিন্তায় পড়ে গেল, তার মেয়ের আবার কিছু হলো না তো। সুপ্রিয়ার রুমে এসে শুয়ে পড়লো, কিন্তু কিছুতেই তার দু চোখ আজ ঘুম আসতেছে না। বারবার আমার কথা তার মনে পড়ছে। এমন কেন হচ্ছে? এখন কেন যেন আমার কথাগুলো সবসময় সুপ্রিয়ার কানে বাজে। এই মুহূর্তে আমি কী করতেছি যদি জানতে পারতো। আবার মনে মনে ভাবলো, ইস, সব কিছুই শামীমকে কিনে দিলাম, কিন্তু মোবাইলটা যদি কিনে দিতাম তাহলে শামীমের সাথে এতক্ষণ কথা বলতে পারতাম। এসব সে মনে মনে ভাবতে ভাবতে প্রায় অর্ধেক রাত পার করে দিল। সকালে সুপ্রিয়া ঘুম থেকে উঠেই আমার কাছে চলে আসে। এসে দেখে আমি নিজে নিজে নাস্তা তৈরি করতেছি। কি নাস্তা বানাও? আমি পিছনে ঘুরে দেখি রান্নাঘরের দরজার কাছে সুপ্রিয়া হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই তো পিঠা বানাই, মানে যাকে রুটি বলো তোমরা। এসব বানাতে পারিস তুই? আমাকে শিখাবে? আয় ভেতরে আয়, দেখ কেমন করে বানাই। আমি নাস্তা বানাচ্ছি আর সুপ্রিয়া তো বানানো দেখতেছে। নাস্তা বানানো শেষ হলে আমি টেবিলে নাস্তা রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে সুপ্রিয়াকে নাস্তা দিলাম, নিজেও নিলাম। আমি না খেয়ে এসেছি, খেতে পারবো না। তুই খেয়েছিস না না খেয়েছিস তা কি আমি জানি? সত্যি বলতেছি, খেয়ে এসেছি। তা বললে শুনতেছি না, তোকে তো খেতেই হবে। খেতে পারি যদি তোর হাতে আমাকে খাইয়ে দিস তো। আমার হাতে মানে? তোর কি নিজের হাত নেই? আমাকে যদি তোর বন্ধু মনে করতে, আপন ভাবতি, তাহলে তোর নিজ হাতে আমাকে খাইয়ে দিতি। আমি আর কোনো কিছু না বলে সুপ্রিয়াকে খাইয়ে দিলাম, আর সুপ্রিয়াও আয়েস মিটিয়ে খেলো। আমি এই প্রথম কোনো মেয়েকে আমার নিজ হাতে খাইয়ে দিলাম। সুপ্রিয়া তো আমার হাতে খেতে পেরে মনে হয় অনেক খুশি। তোর হাতে জাদু আছে রে। কেন? তোর হাতে খেতে পেয়ে অনেক তৃপ্তি পেলাম। কি যে বলিস না তুই। সত্যি বলতেছি। আচ্ছা, এভাবে সারা জীবন কি আমাকে খাইয়ে দিতে পারবি না? দূর, আমি তোকে কিভাবে সারা জীবন খাইয়ে দেবো? পড়াশোনা শেষ হলো তো যে যার মতো তার ঠিকানায় চলে যাবে, আর তোর তো বিয়ে হয়ে যাবে। যদি তোকে আমার কাছে সারা জীবনের জন্য রেখে দেই, থাকবি না? এটা হয় নাকি? আমার ক্যারিয়ার করতে হবে না? আবার তোকে নিয়ে তোর বাবা মায়ের একটা স্বপ্ন আছে তো। তুই এমন কেন রে? কিছুই কি বুঝিস না তুই? আমি আবার কি না বুঝি? সব বুঝি আমি। যদি বুঝতে তাহলে এমন করতি না। এখন এসব বাদ দিয়ে বের হয়ে আয়, ভার্সিটি যেতে হবে। আমি আর কোনো কিছু না বলেই রুমে গিয়ে তৈরি হয়ে আসলাম। বাসা থেকে বের হয়ে নিচে এসে সুপ্রিয়ার গাড়িতে উঠলাম। আমাকে দেখতে পুরো নায়কের মতো লাগতেছে। সুপ্রিয়া তো বারবার আমাকে দেখতেছে। আমরা দুজন ভার্সিটি চলে গেলাম। যখন আমি গাড়ি থেকে বের হলাম, সবাই আমাকে হা হয়ে দেখতেছে। তারা যেন নিজেকে বিশ্বাস করতে পারতেছে না যে এটা তারা কাকে দেখতেছে। রাজার রিমি তো আমাকে এই নতুন রূপে দেখে অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। আমার আর সুপ্রিয়ার আশা দেখে এমন আমাদের কাছে চলে আসলো। আজ তোকে দেখে তো ভার্সিটির সব সুন্দরীগুলো ক্রাশ খাইছে। ধুর, এসব কি বলিস তুই? পোশাকে যদি মানুষের চরিত্র বদলায় তাহলে তাদের চোখে সমস্যা আছে। একেবারে ঠিক কথা বলেছিস তুই শামীম। এত কথা বাদ দিয়ে ক্লাসে চল, আর এখানে থাকা ঠিক হবে না। আমরা ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস করে একটু বাইরে ঘুরতে বের হলাম। এভাবে আমাদের তিনজনে দিন কাটতে শুরু করলো। এর মাঝে আমার টিউশনের ব্যবস্থাও করে দিছে, যা দিয়ে আমার থাকা পড়াশোনার খরচ সব চলে যায়। সুপ্রিয়া সবসময় আমার সাথে থাকে আর আমাকে যে ভালোবাসে তা নানাভাবে বোঝাতে চায়, কিন্তু আমি কোনো কিছু যেন বুঝি না। যাই হোক, দ্বিতীয় বর্ষে ওঠার পর আমাদের রেজাল্ট বের হবে, তাই ভার্সিটির নানা রকম আয়োজন চলছে প্রতি বছরের ন্যায় এবছরও। তাই প্রতি বছর যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে পুরস্কার দেওয়া হয় ক্লাসের সব বিভাগের ছাত্রছাত্রীকে, এবছরও তাই হবে। অনুষ্ঠানের দিন রাজ, সুপ্রিয়া, এমন তিনজনের বাবাই অতিথি হিসেবে এসেছে। একে একে সব ক্লাসে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানধারীর নাম প্রকাশ করার পর এবার প্রথম বর্ষের শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থাপক তৃতীয় স্থানে ইমন, দ্বিতীয় সুপ্রিয়া, আর প্রথম স্থানে আমার নাম বলা মাত্রই সব ছাত্রছাত্রী অবাক হয়ে গেল। বিশেষ করে ইমন আর সুপ্রিয়ার বাবা, তারা যেন ভেবে পাচ্ছে না একটা এতিম ছেলে কিভাবে প্রথম হতে পারে। ইমনের বাসাতে ওর বাবা পুরো ড্রয়িং রুমে পায়চারি করতেছে। তিনি এত টাকা পয়সা তার ছেলের জন্য ব্যয় করতেছে, আর তার ছেলে কিনা তৃতীয় হয়। ইমন বাসায় ঢুকে দেখে তার বাবা অনেক রেগে আছে আর পায়চারি করতেছে। তাই ইমন বাসাতে ঢুকে মাথা নিচু করে যখন তার রুমে ঢুকবে, তখন ইমনের বাবা বলে, তোমার পিছনে কি এই জন্য এত টাকা পয়সা ব্যয় করি আমি? একটা এতিম অনাথ ছেলে যার কোনো নিজের পরিচয় নাই, সে যদি প্রথম হতে পারে তাহলে তুমি কি করো? আব্বু, শামীম অনেক ভালো ছাত্র। ক্লাসে স্যার পড়া বোঝানোর আগে সে সেই পড়াটা বলে দিতে পারে, আর আমি তো তার মতো অত কিছু জানি না।
সে পারলে তুমি পারো না কেন? তোমাকে তো পড়াশোনা করতে দেখি না, শুধু শুনি যত সব খারাপ ছেলের সাথে বের হও। আমার ছেলে কোনো খারাপ বন্ধুর সাথে মিশে না, বুঝলে? এই ইমন, তুই রুমে যা, তোর বাবা সবাইকে তার মতো করে দেখে। একদিন এই ছেলে এমন কিছু করবেই যার শাস্তি অন্যজন ভোগ করবে, এই বলে দিলাম। তোমার ছেলে রাত 1টা পর্যন্ত কোথায় থাকে প্রতি রাতে? তাকে জিজ্ঞাসা করো তো। এই বয়সে ছেলেরা একটু আড্ডা মারবে না তো বিয়ের পর করবে? তোমার ছেলেকে কেউ বিয়ে করবে না, ওকে ভালো হতে বলো তুমি, না হলে ওর কপালে দুঃখ আছে, বলে দিলাম। সুপ্রিয়া বাসায় এসে ওর বাবার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। সুপ্রিয়ার বাবা জানে তার মেয়ে অনেক ভালো ছাত্রী, কিন্তু আজ যা দেখলো তাতে তার মনটা একটু খারাপ। আব্বু, শামীম সত্যিই খুব ভালো ছাত্র আর অনেক ভালো ছেলেও সে। আমি সেটা ভাবতেছি না মামনি, আমি এটাই ভাবতেছি আমার মেয়ে এই কয়েকটা দিন আমার পরিবর্তন হয়ে গেছে। আমার মেয়ে এতদিনে ঠিক হয়েছে, আর এতদিন তুমি তা বুঝতে পারো নাই। মেয়েটা আমার, তাই আর ভালো মন্দ সব বুঝি আমি। মেয়েটা নিশ্চয়ই একার তোমার না? সুপ্রিয়ার বিয়ে আমি ইমনের সাথে ঠিক করে রেখেছি, আর ইমনের বাবার সাথে আমার কথা হয়েছে। আর কোনো কিছু না বলেই সুপ্রিয়ার বাবা সেখান থেকে চলে গেল। সুপ্রিয়ার আব্বুর কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে যাওয়া দেখলো, আর চোখ থেকে সুপ্রিয়ার পানি ঝরতে লাগলো। সুপ্রিয়ার মা বিষয়টা বুঝতে পেরে সুপ্রিয়াকে তার বুকে জড়িয়ে নিল। কাঁদিস না মামুনি, আমি আছি তো। তুই কি কাউকে পছন্দ করিস? আম্মু, আমি শামীমকে অনেক ভালোবাসি, তবে কখন কিভাবে তাকে এত ভালো লাগা শুরু হয়ে গেছে তা জানি না আমি। তোর মাঝে যে দিন অহংকারটা শেষ হয়েছে সেদিনই বুঝতে পেরেছি তোর জীবনে নতুন কেউ এসেছে যে তোকে এত পরিবর্তন করেছে। আম্মু, এখন আমি কি করব? আব্বু যে এখন ইমনের কথা বলতেছে, আর আমি ইমনকে বন্ধু ছাড়া অন্য কিছুই ভাবতে পারি না। এসব নিয়ে চিন্তা করিস না, তোর আব্বু হয়তো রাগের বশে এসব বলেছে, আর তোর আব্বু তো তোকে অনেক ভালোবাসে। তোর ইচ্ছার একটা তার কাছে দাম আছে না, পাগলি মেয়ে আমার। আজ রাত 8টা বাজে ইমনের বাবা, রাজের বাবা, সুপ্রিয়ার বাবা অনেকদিন পর একসঙ্গে হয়েছে। আজ তাদের অনেক বিষয় নিয়ে কথা, তাই তারা একসাথে হয়েছে। তা বন্ধুরা, আমার এতদিন পর কি এমন জরুরি কথা বলার জন্য আজ এখানে আসা? আরে দাঁড়া না, সব বলা হবে তো। আমি সিদ্ধান্ত নিয়েছি জজির ছেলে ইমনের সাথে আমার একমাত্র মেয়ে সুপ্রিয়ার বিয়ে দেব। এই কথা শুনে রাজের বাবা হাসি মাখা মুখটা যেন কালো হয়ে গেল, তবুও মুখে হাসি রেখাটে নেই। এসব কি বলছিস বন্ধু? মজা করছিস না তো? মজা নারী নেতা, সত্যি বলতেছে। আর যে কোনো সিদ্ধান্ত তো আমরা একসাথে বসেই নেই, তাই তো তোকেই এখন ডাকা। কোনো বিজনেসম্যানের বন্ধু আমার ছেলে কি অপরাধ করলো? তোর ছেলে যতগুলো খারাপ রিপোর্ট সেখানে আমি আমার মেয়েকে দিতে পারি না। এই তো কয়েকদিন আগেও তোর ছেলের কথা ভেবে রেখেছিলাম, কিন্তু সেদিন নিজের চোখে দেখলাম তোর ছেলে একটা মেয়ের সাথে চা করলো। ছেলের বয়সে আমারও তো কত কিছু করেছি। এখনও তো আমরা 3 জন ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে আটকা দেয়। আমরা বড় লোকের মাঝে এসব তো কমন বিষয়। আমি খারাপ হতে পারি, তাই বলে তো কোনো পশুর হাতে নিজের কলিজার টুকরো মেয়েটাকে তুলে দিতে পারি না। কি বললি? তুই আমার ছেলে পশু? তাহলে তুই নিজে কি? তোর বিজনেসটা দাঁড় করানোর জন্য কি আমি সাহায্য করছি, আর আজ আমার সাথে বেইমানি করলি আর আমার ছেলেকে পশু বললি? তোকে কে এমপি বানিয়েছে? কে তোর পিছনে কোটি কোটি টাকা ব্যয় করেছে? নিমক হারাম। এই তোরা দুজন কি শুরু করলি বলতো? তোর ছেলের জন্য দরকার হলে আমরা দুজন মেয়ে দেখবো। বাস, অনেক বলছিস। আর না, তোরা এখন দুজনে এক হয়ে গেছিস আর আমাকে পর করে দিলি। তোদের সাথে তো আমার থাকাও চলে না। রাজের বাবা রাগ করে চলে গেল। রাজের বাবা যাওয়ার সময় আরও নানান রকম বাজে কথা বলে গেল সুপ্রিয়ার বাবাকে। রাজের বাবা বাসায় গিয়ে দেখে তার ছেলে রুমে মেয়ে নিয়ে ফুর্তি করতেছে, তাই তিনি রুমে ঢুকেই সেই মেয়েটা আর রাজকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। রাজ তো বোকা বনে চলে গেল। যেখানে তার বাবা তাকে কখনো রাগ দেখে কথা বলে না, আজ তার বাবা তাকে এসব করে এভাবে মারতে পারলো। ড্যাড, তুমি আমাকে মারতে পারলে? ইউ আর ভেরি ব্যাড ড্যাড। তোকে মারবো না তো কি করব? তোকে কে বলেছিল সুপ্রিয়ার বাবার সামনে মেয়েকে নিয়ে টানাটানি করতে? সরি ড্যাড, বুঝতে পারি নাই কখন আঙ্কেল সেখানে এসেছিল। ড্যাডের বাচ্চা, তুই এই সামান্য ভুলের কারণে তুই রাজকন্যা আর আমি পুরা রাজ্য হারালাম। ছাগলের 6 নম্বর বাচ্চা ছা। ড্যাড, আমি ছাদল হলে তুমি ছাগলের বাবা? আর্মির বাচ্চা, এবার কিন্তু জুতার বাড়ি খাবি তুই।
সরি ড্যাড, বলো কি হয়েছে? সুপ্রিয়ার বিয়ে ইমনের সাথে ঠিক হয়ে গেছে। নো ড্যাড, আমি বিশ্বাস করি না। সুপ্রিয়া শুধু আমার, অন্য কারো না। তুমি প্লিজ কিছু করো ড্যাড। অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। এখন আমি তোকে যা যা বলি তাই কর। কি ড্যাড? সুপ্রিয়ার কাছে তোকে হিরো হতে হবে, সাথে সুপ্রিয়ার বাবার কাছেও বাইরে কোনো মেয়ে নিয়ে কোনো কিছু করবি না, মারামারি করবি না, আর তোর মেয়ের প্রয়োজন হলে বা লাগলে বাসায় নিয়ে আসবি। এদিকে ভার্সিটিতে আস সুপ্রিয়া আমাকে নিয়ে আলাদা এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি কিছুই বুঝলাম না সুপ্রিয়া কেন আমাকে সবার আড়ালে নিয়ে আসলো। আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি? তুই কি কিছুই বুঝিস না শামীম? আচ্ছা, তুই আমাকে সব পরিষ্কার করে না বলে বুঝবো কি করে? আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি শামীম। হোয়াট? এটাই সত্যি শামীম, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। দেখ, এসব ছেলে মানুষই আর মজা করে রাখ তুই প্লিজ। এসব মজা নয়, সব সত্যি। জানি না কখন কিভাবে তোকে আমার ভালো লেগে যায়। তোকে নিয়ে দিন রাত কাটে আমার, তোর সাথেই আমি সব সময় থাকি। তোকে আমার চাই শামীম। এসব তোর নেহাত বোকামি সুপ্রিয়া। দেখ আমি কোথায় আর তুই কোথায়, তোর সাথে আমার যায় না সুপ্রিয়া। এটা কোনো শপিং মলের পণ্য না যে পছন্দ হলে কিনে নিলাম। তোর সাথে আমার যায় না, আর তোর পরিবারের সব জীবনে মেনে নেবে না। শামীম, তুই হয়তো জানিস না ভালোবাসা জাত ধর্ম বর্ণ উঁচু নিচু ধনী গরিব এসব বুঝে না, মানে না। এটা শাবানা জসিমের কোনো সিনেমা না। আমি চাইলাম আর জসিমের মতো লটারি পেলাম, ধনী হলাম, আর তুই শাবানা হলি বা দুঃখ কষ্ট মেনে নিয়ে আমার সাথে থাকবি। এটা বাস্তব জীবন। তাই তোকে অনুরোধ করি, আমার সাথে কখন এসব করতে চাস না। আমি কোনো সিনেমার হিরো না যে তোর বাবার লোকদের সাথে মারপিট করে তোকে নিয়ে ভেগে যাব। তুই কোনো নায়িকাও না যে চাইলে সব কিছু হাসি মুখে মেনে নিবি। আমি তোর জন্য সব কিছু করতে তৈরি আছি শামীম, তবুও আমাকে ফিরিয়ে দিস না। আমি মহানায়িকার শাবানা হতে চাই না। আমি সুপ্রিয়া থেকেই মহানায়িকার মতো সব কিছু বাস্তবেও রূপান্তরিত করতে চাই। আমি আর সুপ্রিয়ার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। আর আড়াল থেকে সুপ্রিয়া আর আমার এসব কথা একজন শুনে ফেললো এবং তার মনে পশ্চিমা ঝড় শুরু হয়ে গেল। আমি ওখান থেকে চলে আসি, কিন্তু সেখানে আড়াল থেকে আমাদের কথা শুনে রাজ ভাবতেও পারতেছে না সুপ্রিয়া আমার মতো একটা এতিম গরিব ছেলেকে ভালোবাসবো। রাজের জানা মতে সুপ্রিয়ার বিয়ে ইমনের সাথে ঠিক হয়েছে, আর ইমন সুপ্রিয়াকে ভালোবাসে। রাজ মনে মনে প্ল্যান কষে কিভাবে কি করা যায়। যতক্ষণ না তার প্ল্যান মতো সব ঠিক হয় ততক্ষণ পর্যন্ত রাজের মনের ঝড় থামবে না। এদিকে আমি ক্যাম্পাসে এসে দেখি আমার আব্বা এসেছে, মানে মাদ্রাসার, মানে ওই এতিমখানার সুপার, আর তার সাথে কথা বলতেছে ইমন। আমার পেছন পেছন সেই জায়গায় সুপ্রিয়া এসেছে। আমি সেখানে এগিয়ে গেলাম। আমাকে দেখা মাত্রই আব্বা এসে আমাকে জড়িয়ে ধরলো। অনেকদিন পর বাপ ছেলে এক হলো। কতদিন দুজন দুজনকে দেখি না। সুপ্রিয়া তো কিছুই বুঝলো না। আচমকা আমি এসে কাকে জড়িয়ে ধরে কান্না করতেছি। এই শামীম, এই লোকটা কে? আর ওনাকে জড়িয়ে ধরে কান্না করতেছিস কেন? আরে ইনি সেই যাকে শামীম আব্বা বলে ডাকে। সেটা আগে বলবি না? এসেই তো আজাইরা প্রশ্ন করা শুরু করে দিয়েছিস। ভাবছিল অনেকক্ষণ এভাবে জড়িয়ে কাদার পর ছেড়ে দিলাম। আমার চোখের জল নিজাতে মুছে দিল আব্বা। তখন আব্বা দেখলো তাদের সাথে আরও একটা মেয়ে আছে। বিষয়টা আমি বুঝতে পারলাম। আব্বা, এ হলো ইমন, আর ওর নাম সুপ্রিয়া। এরা আমার এখানকার বেস্ট ফ্রেন্ড, এবং আমাকে যে এত পরিবর্তন দেখতেছো তাই এদের কল্যাণে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আপনি কখন এসেছেন? আর আপনার কথা শামীমের মুখে অনেকবার শুনেছি। শামীম, তুই একটু দূরে যা, এদের সাথে আমার একটু কথা আছে। আমি কিছুই বুঝলাম না কেন আমাকে দূরে যেতে বললো, আর কি বা কথা সুপ্রিয়া ইমনকে বলবে। আমি কোনো কিছু না বলেই ওদের থেকে দূরে চলে গেলাম। আমি জানি তোমাদের কিভাবে কি বলবো, তবুও বলি, শামীম আমার নিজের ছেলে না, তা তো জানোই। জি আঙ্কেল, জানি। তোমরা ওর জীবনে সুখ নিয়ে এসেছো, তার জন্য আমি কৃতজ্ঞ। ছেলেটা সেই ছোট থেকে মানুষের দ্বারে দ্বারে সামান্য ভালোবাসা খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তার বিনিময়ে মার অপমান ছাড়া কিছুই পায় নাই। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমরা তো আছি। তোমরা ওকে যা করতে বলবে ও কিন্তু তাই করবে। তোমরা যদি ওকে কোনো খারাপ কিছু করার বিনিময়ে একটু ভালোবাসা দাও, তাই করবে। আজকে এখন ওকে থাপ্পড় মেরে বলবে, এই যে এখানে খাবার দিলাম, খেয়ে নে। ও কিন্তু তাই করবে। ও কখনো কারো মুখের উপর কথা বলতে পারে না। জানি আমরা। ও কিন্তু বড় বড় মানুষের সামনে তেমন কোনো কথা বলতে পারে না। ও যদি অপরাধ নাও করে আর কেউ যদি বলে সে অপরাধ করেছে, তবুও শামীম মুখ খুলবে না। শামীমকে দিয়ে সব রকম কাজ করে নিতে
পারো, কিন্তু বিনিময়ে সে সামান্য ভালোবাসাটা চায়। ওর আব্বা মা মারা যাওয়ার পর থেকে ছেলেটা অনেক মানুষের মার খেতে খেতে আমাদের এতিমখানায় ঢুকেছে। তখন থেকে ও মানুষের মার আর কথাকে খুব ভয় পায়। আপনি কোনো চিন্তা করবেন না, আর আপনি যা বোঝাতে চাচ্ছেন তা আমরা বুঝে গেছি। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, ছেলেটাকে বিনা কারণে কোনোদিন ভুল বুঝো না। আর তোমরা যেহেতু ওর বন্ধু, সেখানে তো শামীম তোমাদের দুজনের ঋণ নিজের মৃত্যু দিয়ে হলেও শোধ করবে। আর ওর সাথে সাথে সবাই একটু থেকে দিন শেষে, কিন্তু রাতে তো ওর মতো বড় একা আর কেউ নেই। যার কপালে বাবা মা নেই সেই বোঝে দিন শেষে রাতে কত যন্ত্রণা হয়। আঙ্কেল, আমরা কথা দিতেছি, এখন থেকে শামীম শুধু সুখের মুখ দেখবে। ওর জীবন থেকে দুঃখ নামক বস্তুটা আমরা সরিয়ে দেব। আর শামীমকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শামীম এখন অনেক ভালো আছে, ঠিক আমাদের মতো, বুঝলেন? আল্লাহ তোমাদের দুজনের ভালো করুক, তোমাদের মনের আশা পূরণ হোক। এই শামীম, এদিকে আয় এখন। আব্বার ডাক শুনে আমি দৌড়ে সেখানে চলে যাই। শোন, যারা তোকে একটা দিনের জন্য সুখ দিয়েছে, একবেলা তোর মুখে অন্ন তুলে দিয়েছে, তাদের জন্য নিজেকে কুরবানি দিতে হলেও সেটাই করবি। আচ্ছা আব্বা। তাহলে থাক, আমি এখন একজনের কাছে যাব। এতিমখানায় কিছু দান করতে চাইছে, তার সাথে কথা বলে তারপর চলে যাব। আব্বা আবার কবে আসবে? খুব দ্রুত আবার আসবো বাবা। মন দিয়ে পড়াশোনা করবি, মানুষকে পারলে সাহায্য করবি, মনে কোনো হিংসা রাখবি না। বলে দিলাম, সবাইকে সমান চোখে দেখবি, এটা তোর আব্বার আদেশ। আব্বা, আমি তোমার সব কথা শুনি তো। আচ্ছা আব্বা, শাহেদ কবে বিদেশ থেকে আসবে তা কি জানো? আর 3-4 মাস পর আসবে দেশে, কি যেন একটা কাজ আছে, তারপর চলে যাবে। আর আসবে না? আসবে, একেবারের জন্য দেশে আসবে। আর তোর জন্য অনেক কিছু করে দেবার কথাও বলেছে। সেদিন তো তোর কথা বলতে গিয়ে সে কি কান্না করলো ছেলেটা। তুই ওকে যতটা মিস করিস, ও তোকে ততটা মিস করে বাবা। যদি দেশে আসে আমার কাছে নিয়ে আসবে বলে দিলাম। আব্বা সেখান থেকে চলে গেল। সুপ্রিয়ার এমন বুঝতে পারলো আমার জীবনটা কি আর আমি কেন এমন হয়েছি। তারপর ওরা ক্লাস করতে চলে গেল। আমি মাঝে, ডান দিকে এমন আর বাদিকে সুপ্রিয়া। আমরা তিনজন একসাথে ক্লাস করে এক বেঞ্চে বসি। ক্লাস শেষ করে ইমন সুপ্রিয়াকে যেতে বলল, আর আমাকে নিয়ে নাকি ইমন কোথায় যাবে। সুপ্রিয়ার কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। রাতে ইমন আমাকে নিয়ে বাড়ে গেল। ইমন যেহেতু বড় করে ছেলে, তার সাথে আবার একটু আনন্দ ফুর্তি করে, সেই সাথে আমাকেও সাথে নিল। বাড়ি গিয়ে দেখে রাজ আগে এসেছে। সে কিছু বিদেশি মদের বোতল নিয়ে বের হচ্ছে। সেই সময় রাজের চোখে পড়ে ইমন আর আমি। তাই রাজ একটু লুকিয়ে দেখতে থাকে কি হয় সেখানে। দেখেছে ইমন এসে মদ খাওয়া শুরু করে দিয়েছে। সেই সুযোগে রাজ ইমনের বাবা আর সুপ্রিয়ার বাবাকে ফোন করলো। নে তুই খা, আনন্দ কর। ছি, এসব কেউ খায় নাকি? এসব ইসলামে হারাম, বুঝলি? আমি খেতে পারবো না, আর তোকেও খেতে দেবো না। একদিন খেলে কিছুই হবে না, আর আমি তো নিয়মিত খাই না। এই মাঝে মাঝে যদি মন খারাপ থাকে তাহলে খাই। তোর আবার কিসের জন্য মন খারাপ থাকে? তুই তো আমার বন্ধু, তাই না? তুই পারবি আমার কষ্টটা দূর করে দিতে। বল কি করতে হবে আমাকে? ছোট থেকেই আমি সুপ্রিয়া রাজ একসাথে পড়াশোনা করেছি। আর সেই ছোট থেকে আমি সুপ্রিয়াকে পছন্দ করতাম। তারপর ধীরে ধীরে ভালো লাগা, পরে তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আজ তাকে বলতে পারি নাই। তুই প্লিজ আমাকে সাহায্য করবি। ইমনের কথা শুনে আমি একটু ধাক্কা খেলাম, কারণ সুপ্রিয়া তো আমাকে ভালোবাসে, আর আমিও একটু সুপ্রিয়াকে পছন্দ করা শুরু করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি সুপ্রিয়াকে তোর মনের কথা বলে দেব। এবারে সুপ্রিয়াকে চল ভাই। না, যাব না, এখন আমার খুশি লাগতেছে, তাই এবার খুশিতে খাবো। ইমন যখন মদের গ্লাস মুখে দেবে তখন আমি তা কেড়ে নিলাম। ঠিক সেই সময় কে যেন এসে আমার গ্লাস ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো। আমি ঘুরে দেখি সুপ্রিয়া আর ইমনের বাবা, আর থাপ্পড় দুটো ইমনের বাবা আমাকে মেরেছে। ভার্সিটিতে ভালো সাজা, ভালো ছাত্র হওয়া, আর এই তোর আসল রূপ? বাবা, তোদের মতো এতিমের বাচ্চা কতটা খারাপ হয় তা আমি জানি। এজন্যই তো বলি, আমার ছেলে কেন এত খারাপ হলো? আমার ছেলেকে নেশার জগতে এনে নিজে সাধু সাজতে চাস ছোট লোকের বাচ্চা? এভাবে মুখে বলে হবে না। তোর কোমরে বেল্টটা খুলে মার, তখন সব সত্যি বের হয়ে আসবে। আমার মুখে কোনো কথা নেই, শুধু ওনাদের দুজনের দিকে তাকিয়ে আছি অবাক হয়ে। ইমনের বাবা বেল খুলে আমাকে বেশ কিছুক্ষণ মারার পর
বারের ম্যানেজার এসে ইমনের বাবাকে থামালো। দেখুন স্যার, এখানে কোনো সমস্যার সৃষ্টি করবেন না। আপনাদের কোনো সমস্যা থাকলে তা আপনারা বারের বাইরে ঠিক করে নিতে পারেন। ইমনের বাবার কোনো কথা না বলে ইমনকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর আমি মার খেয়ে সেখানে পড়ে থাকলাম। কিছু লোক আমাকে দাঁড় করালো ধরে। অনেকে বলতেছে নিজের ছেলেকে কেউ জাত করতে পারে না, মারতে পারে না, অপরের ছেলে কীভাবে মারে? দুনিয়াতে গরিব মানুষের কোনো দামই নেই। সেখান থেকে কোনো রকম বের হয়ে একটা বাসে উঠে আমি সুপ্রিয়ার দেওয়া বাসায় চলে আসলাম। বাথরুমে গিয়ে কাপড় খুলে ঝর্ণা নিচে দাঁড়ালাম। এখন আর আমার চোখ দিয়ে পানি বের হয় না, কারণ এসবে আমার এখন অভ্যাস হয়ে গেছে। তবে মারের জায়গাগুলোতে পানি পড়ার কারণে খুব ব্যথা করতেছে। আর ইমন, সুপ্রিয়ার বাবার চোখে আমি খারাপ হয়ে গেলাম। পরের দিন যথাসময়ে আমি ভার্সিটি চলে গেলাম। শুনতে পেলাম ভার্সিটি থেকে এবছরে আমি আর সুপ্রিয়া স্কলারশিপ পেয়েছি। আমরা এখন চীনে গিয়ে পড়াশোনা করতে পারবো, কিন্তু তার জন্য আমাদের দুজনকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এই শুনে ইমনের মনটা খারাপ হয়ে গেল। কিরে, তোর মন খারাপ? এভাবে খারাপ হলো কেন? সব কিছু শামীম জানে। শামীম, তুই বলতো কি কারণটা? আসলে আমরা বাইরে যাব পড়তে, ও একা থাকবে, সেটা কেমন হয়ে যায় না? কিরে ইমন, তুই মনে করেছিস আমি তোকে ভুলে যাব? দেখ, সেই ছোট থেকেই তুই আমার মনে আছিস। আমি যত দূরেই যাই না কেন, তুই আমার মন থেকে বের হবি না। সুপ্রিয়ার এমন কথা শুনে ইমন অনেক খুশি হলো। সুপ্রিয়া, তুই একটু বাইরে যা, শামীমের সাথে আমার কথা আছে। সুপ্রিয়া বাইরে বের হয়ে গেল। সাথে সাথে ইমন আমার পা জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি তো ব্যবচাকা খেয়ে গেলাম। এটা এমন কি করতেছে? এই তুই পুরো ক্লাসে সবার সামনে আমার পা জড়িয়ে ধরছিস কেন? কালকে আমার ভুলের কারণে আব্বু তোকে বিনা কারণে মারলো। তোর বাবা যদি আমার বাবা হতো আর আমার উপর দিয়ে দোষ গেছে, এতে খুব ভালো হয়েছে। কারণ সুপ্রিয়ার বাবা যদি জানতো তুই এসব নিজের ইচ্ছেতে করেছিস, তাহলে তুই সুপ্রিয়াকে যতই ভালোবাসিস না কেন, সুপ্রিয়াকে তোর হাতে তুলে দিত না। আমি এসব গত রাতে ভুলে গেছি। এখন আমাকে ছাড়। তোর মনের কথা সুপ্রিয়াকে বলতে হবে তো নাকি? আজ বলিস না, আর একদিন বলিস তুই। আচ্ছা ঠিক আছে, এবার পা ছাড় তুই। এমন আমার পা ছেড়ে দিলে আমি ক্লাস থেকে বের হয়ে সুপ্রিয়াকে খুঁজতে থাকলাম। খুঁজতে খুঁজতে দেখি সুপ্রিয়া রাজের সাথে কথা বলতেছে। তখন আমি একটু সামনে এগিয়ে গেলাম তাদের কথা শোনার জন্য। তোর মতো খারাপ ছেলেকে আমি ভালোবাসবো? তুই এসব ভাবলি কি করে? তাহলে তুই কাকে ভালোবাসবি শুনি? আমি শুধু শামীমকে ভালোবাসি, তোকে না। আমিও দেখব তুই ওই এতিমের বাচ্চাকে কি করে ভালোবাসতে পারিস। আচ্ছা, দেখা যাবে তুই কি করতে পারিস। সুপ্রিয়ার কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। এখন আমি পড়ে গেলাম মহাবিপদে। কি করে এই ইমনের কথা সুপ্রিয়াকে বলবো? কোনো কিছু মাথায় আসতেছে না। এসে ভাবতে ভাবতে আমি ক্লাসে চলে গেলাম। এই, তুই কোথায় গিয়েছিলি? নে, তোরা দুজন এখন আমার সাথে আয়, একটু ঘুরতে বের হব। কেন? ওই রাজের বাচ্চা মনটা খারাপ করে দিল। এখন কোনো না বলে আমার সাথে আয় তোরা দুইজন। সুপ্রিয়ার সাথে একটা লেকের ধারে চলে আসলাম আমি এবং ইমন। ইমনকে সুপ্রিয়া ঝালমুড়ি নিতে পাঠিয়ে দিল। দেখ শামীম, তুই এক্ষুনি বলবি তুই আমাকে ভালোবাসিস। তার আগে আমি তোকে কিছু বলতে চাই। কি বলতে চাস? সুপ্রিয়া, তোকে ইমন সেই ছোট থেকে পছন্দ করে, আর ইমন তোকে এখন অনেক ভালোবাসে। হোয়াট? যা বলছি সব সত্যি কথা বলছি সুপ্রিয়া। আমি কেমন করে আমার বন্ধুর ভালোবাসা কেড়ে নেব বল? কেমন করে ওর সাথে প্রতারণা করব? দেখ, তুই যদি ওকে ভালোবাসিস, ও তোকে খুব সুখে রাখবে। তুই কি জানিস ইমন ড্রিঙ্কস করে? সব জানি আমি, আর এসব করার পিছনের কারণ তুই। তোকে হারানোর ভয়ে আর তোকে ভালোবাসি বলতে না পারার ভয়ে ইমন ড্রিঙ্কস করে। দেখ, ইমন তোকে যেরকম সুখে রাখবে, আমি তা তোকে কোনোদিন রাখতে পারবো না। আর কিছুদিন পরে তুই আর আমি চীন যাচ্ছি। তখন পড়াশোনা করে তুই অনেক বড় হবি। তখন তুই 8-10 জনের মতো হবি শামীম। দেখ, আমি তোকে ভালোবাসি, আর এই মনে শুধু তোর জন্য জায়গা আছে। অন্য কাউকে সেখানে বসাতে পারবো না। প্রত্যেকটা মেয়ে চায় তার শ্বশুরবাড়ি, শ্বশুর শাশুড়ি থাকুক, তাদের ভালোবাসা পাক। কিন্তু আমার তো কেউ নেই। আর ইমনকে বিয়ে করলেই তুই সব পাবি, যা আমি তোকে কোনোদিন দিতে পারবো না। শামীম, আমার কিছুই চাই না, তুই হলেই হবে। আমার আর কোনো কিছুই লাগবে না। আমাকে ক্ষমা করে দিস সুপ্রিয়া। আমি তোর সব কথা রাখতে পারলেও এই কথাটা রাখতে পারবো না। সব থেকে বড় কথা, তোর বাবা কখনো আমাকে মেনে নেবে না। আজকেই তোকে আব্বুর কাছে নিয়ে যাব, আর আমার আব্বু আমার সব কথা রাখে, বুঝলি? তোর কোনো কথাই শুনবো না। চীন যাওয়ার আগেই তোকে আমি আমার করে নেব। তুই শুধু দেখতে থাক। এরই মাঝে এমন ঝালমুড়ি নিয়ে চলে আসলো। তিনজনে একসাথে খেতে থাকলাম। মজার বিষয় হচ্ছে সুপ্রিয়া নিজে না খেয়ে বারবার আমাকে খাইয়ে দিচ্ছে। এমন তো মনে করতেছে বন্ধু হয়ে বলে খাইয়ে দিচ্ছে আমাকে। ঝালমুড়ি খাওয়া শেষ হলে তিনজন সেখান থেকে উঠে একটু সামনে
এগিয়ে যাই। সামনে দেখতে পাই একজন বৃদ্ধা মহিলাকে একজনে কিছু টাকা দিতেছে, আর সেটা তার মোবাইলে ক্যামেরা বন্দি করতেছে। এসব জিনিস আমি মোটেও পছন্দ করি না, তাই আমি ছেলেটার কাছে এগিয়ে গেলাম। ভাই, এখানে কি করতেছেন আপনি? তেমন কিছু না ভাই, এই মহিলাকে এনার ছেলেরা দেখাশোনা করে না ভাই, তাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমি ওনাকে 1000 টাকা দিলাম, আজ যেন উনি আর ভিক্ষা না করে। আচ্ছা, টাকাটা আপনি কেন দিলেন তাকে, তা কি জানতে পারি? আরে আশ্চর্য, বললাম তো আজ যেন ভিক্ষা না করো, তার জন্য দিয়েছি। টাকা 1000 দেওয়ার আগে মোবাইলের ক্যামেরা চালু করে কি করতেছেন? আর ওনাকে বা এত কথা কেন জিজ্ঞাসা করলেন? আরে ভাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ভিডিওটা আপলোড করব। আর যে সকল ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের সাথে এমন করে তারা দেখলে আর এমন করবে না। এক কথায় সামাজিক কাজ বলতে পারেন আপনি। আপনি কি করেন, আর আপনার ইনকাম সোর্স কি? এই তো একটা ছোট কাজ করি, আর ইউটিউবে মানুষ ভিডিও দেখে সেখান থেকে যা পাই তাই আর কি। এখন বুঝতে পারলাম আপনার মূল উদ্দেশ্য কি। নিজের ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য আর সামান্য কিছু টাকা ইনকাম করার জন্য আপনি সব মানুষের ভিডিও বানান, আর তার বিনিময়ে টাকা দেন তাদের। এই আপনি কি বলতে চাচ্ছেন? আপনার বাড়িতে আপনি আপনার বাবা মায়ের সাথে ঠিকঠাক ব্যবহার করেন তো? তাদের কথা মতো চলেন তো? আপনি কি জানেন ওই মহিলা ভিক্ষা করলেও তার নিজের একটা আত্মসম্মান আছে? আচ্ছা, আপনি কেন ক্যামেরার সামনে আসেন না? আপনাকেও দেশের মানুষ দেখুক, আপনাকেও চিনুক। আরে মিয়া, উনি তো মনে করেছে আপনি কোনো সাংবাদিক, আপনি তার ইন্টারভিউ নিতেছেন। যদি এসব ভিডিও টিভিতে দেখান আর তারা সরকারি কোনো ত্রাণ পায়, তাই এসব ভিডিও বানিয়ে কী লাভ পান? তাদেরও তো পরিবার আছে, তিনিও তো কোনো সমাজে বাস করে। যে মহিলা জীবনে একটা ছবি তুলতে চায় না, আজ তার ভিডিও বানিয়ে নিজে 2টা টাকা কামাই করার ধান্দা। আপনার ভিডিও দেশে যত মানুষ দেখবে আপনি তত টাকা পাবেন। বাহ, এই আপনাদের মতো কিছু মানুষের জন্য এই সকল মহিলা পুরুষ মানুষের কাছে সাহায্যটা খুব কম পায়। ভাই, আগে নিজের পরিবার এলাকাবাসীকে দেখেন, তারপরে বাইরের মানুষকে। কেন এইসব মানুষের পিছনে লেগেছেন? দান করতেছেন, গোপনে দান করুন না কেন? সে দানের ভিডিও পিক তোলা লাগবে না। নিজে ঠিকভাবে আয় করতে পারেন না, নিজের পরিবার চালাতে পারেন না, আসছেন এখানে আরেকজনের। শামীম, বাদ দে। যারা সত্যিকারের বুঝতার তারা তোর এই কথাগুলো বুঝবে, আর বেশি কিছু বলা লাগবে না। যখন মানুষের হাতে স্মার্টফোন ছিল না, তখন ও তো মানুষ দান করত, সাহায্য করত। আর এখন সব কিছু ডিজিটাল হওয়ার সাথে সাথে মানুষের রুচি চাহিদা অন্যরকম হয়ে গেছে। নিজের সামান্য নামডাক করার জন্য আজ কত রকম ভঙ্গিমা করতে জানে মানুষ। আর এসব ভিডিও ইউটিউবে দেখে মানুষ মনে করে ছেলেটা সাহায্য করে, খুব ভালো কাজ করলো, অনেক ভালো ছেলেটা। আসলে ওদের পরিবার আর ওদের খবর নিয়ে দেখেন ওরা কেমন। এই দুনিয়ার মানুষ নিজের স্বার্থের জন্য ছাড়া কোনো কাজ করে না। এই যে সে 1000 টাকা দিল, তার বদলে সে 10,000 টাকা ইনকাম করে এই ভিডিও দেখিয়ে। এই, তোরা দুইজন কি থামবি না? প্রকৃত জ্ঞান যাদের আছে তারা যদি একটু ভেবে দেখে কোনটা ঠিক কোনটা ভুল তা বুঝতে পারবে। আর এদের কাজ হলো সারাদিন এভাবে ঘুরে বেরিয়ে এই রকম অসহায় মানুষ খোঁজা আর ভিডিও বানানো, বুঝলি? আর এদের স্বার্থ তো অবশ্যই আছে। বাঙালি লাভে লোহা উঠাই, বিনা লাভে তুলা পর্যন্ত হাত দিয়ে ধরে না। 3 জন আর সেখানে থাকলাম না। ছেলেটাও তার ভুল বুঝতে পারলো। সত্যি বলতে আমরা যত চেষ্টা করি না কেন, কোনো মানুষকে বদলানোর মানুষ বদলাবে না। যার পরিবার যেমন, তার পরিবারের বাকি সদস্য তো তেমনই হবে। আজ আমি আমার মাকে ভিক্ষা করতে দিলে কালকে আমার সন্তানও আমাকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দেবে। আমরা আমাদের সন্তানকে যেমন শিক্ষা দেব, তারা তো তেমন শিক্ষাই পাবে। যদিও কিছুটা পরিবর্তন হয়, সারা বাংলাদেশে কত রকম ঘটনা ঘটে, আমরা চাইলেও তো পরিবর্তন করতে পারবো না যতক্ষণ না আমরা নিজে ভালো হব। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, 3 জন। হঠাৎই একটা মেয়ে মোবাইল টিপতে টিপতে রাস্তার মাঝখানে গেছে। সেই সময় একটা গাড়ি আসতেছিল, তা দেখে আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে সরিয়ে দিই রাস্তার মাঝ থেকে। দুজনের রাস্তার সাইডে পড়ে যায়। ততক্ষণে মেয়েটা বুঝতে পারে তার সাথে কি হতে যাচ্ছিল। সুপ্রিয়া রিমন দৌড়ে এসে আমাকে আর মেয়েটাকে মাটি থেকে তুলে দাঁড় করায়। দুজনের শরীর অনেক জায়গায় ছিলে গেছে এবং একটু ঘেটেও গেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি না থাকলে আজ আমি মনে হয় মরেই যেতাম। আমি কিছু মনে করিনি, আল্লাহ চাইছে বলে বেঁচে গেছেন আপনি। এভাবে রাস্তায় কেউ মোবাইল টিপে যদি কোনো কিছু হয়ে যেত আপনার? আসলে আমার বয়ফ্রেন্ড বিদেশ থাকে আর কিছুদিন পর আসতেছে, তো তাই ওর সাথে ম্যানেজ করতে গিয়ে এমন হয়েছে। আমি একটু বেশি খুশি ছিলাম কি না তার কারণে। শোনেন,
এইসব আজাইরা কাজ বাদ দেন। এখন মরে গেলে বা কোনো হলে আপনার বয়ফ্রেন্ড কি দেখতে আসতো নাকি? সরি ভাইয়া, আর এমন ভুল হবে না আমার। মেয়েটা চলে গেল। আমরা তিনজনে সুপ্রিয়ার গাড়ির কাছে আসলাম। তারপর সুপ্রিয়া নিজে গাড়ি ড্রাইভ করতে থাকলো। ইমনের বাসার কাছে আসলেই ইমনকে নামিয়ে দেয়। আর কোনো কথা না বলে সুপ্রিয়া আমাকে নিয়ে ওদের বাসায় চলে গেল। বাসায় ঢুকে দেখে সুপ্রিয়ার আব্বু আম্মু দুজনেই সোফাতে বসে আছে। সুপ্রিয়ার আব্বু একটু চোখটা সুপ্রিয়ার দিকে করলে আমাকে দেখেই চিনতে পারলো। আর আমি লজ্জায় ভয়ে মাথা নিচু করে রাখলাম। সুপ্রিয়া আমার হাত ধরে টেনে ওর আব্বুর কাছে নিয়ে গেল। এই হলো শামীম। আর শামীম, তুই তো আমার আব্বুকে চিনিস। আমি এই বদমাসটাকে খুব ভালো করে চিনি। আব্বু, তুমি কাকে বদমাইশ বলতেছো? আর ও তো আমাদের ক্লাসের টপার ছাত্র, এবং আমি দুজনেই স্কলারশিপ পেয়েছি। মামনি, তুমি হয়তো জানো না, এই এতিমের বাচ্চা ইমনকে নেশার জগতে নিয়ে গেছে, আর সে নিজেও একটা নেশাখোর ছেলে। আব্বু, তুমি কিন্তু ওকে অপমান করতেছো। ওকে জিজ্ঞেস কর কাল রাতে কোথায় ছিল আর ওকে কে মেরেছে। শামীম, বল তুই কালকে কোথায় ছিলি আর কে তোকে মেরেছে? আমি বাড়ি ছিলাম আর ইমনের বাবা আমাকে মেরেছে, কিন্তু আমি কোনো... এবার বুঝলি তো কেন তোকে এত অপমান করে কথা বলতেছি? শামীম, এসব কি সত্যি? সত্যি না হলে নিশ্চয়ই ওতে কিছু বলতো। আর ওকে এখানে কোনো নিয়ে এসেছে তুমি? আব্বু, আমরা দুজনকে ভীষণ ভালোবাসি, তাই নিয়ে এসেছি আমি ওকে। তোমার আম্মু সহ রান্নাঘরে গিয়ে আমাদের দুজনের জন্য কিছু নিয়ে আসো, তো তখন দুজনে কথা বলি। সুপ্রিয়া খুশি মনে ওর আম্মুকে সাথে নিয়ে রান্না করে গেল। কিন্তু সুপ্রিয়ার আম্মু বিষয়টা বুঝতে পারলো যে কোনো খারাপ কিছু হতে চলেছে। তবুও মন না চাইলেও রান্না করে চলে গেল। এই এতিমের বাচ্চা, তোর কি আছে? হ্যাঁ, কি আছে তোর? সামান্য পড়াশোনা ভালো পারিস বলে আমার মেয়েকে তোর ভালোবাসা ফাঁদে ফেলেছিস, ছোট লোকের বাচ্চা। এই জানিস আমার মেয়ের প্রতিদিন হাত খরচ কত? আমার মেয়ে যেসব পোশাক পরে তার দাম কত? আমার মেয়ে যে গাড়িগুলো ব্যবহার করে তার দাম কত? তোর সাহস কি করে হয় আমার মেয়েকে ভালোবাসার? স্যার, আমি সুপ্রিয়াকে... এই কি বলবি তুই? এরাই তো বলবি সুপ্রিয়াকে তুই নিজের চেয়ে বেশি ভালোবাসিস আর সুপ্রিয়াকে সুখে রাখার জন্য সব করতে পারবি। এই তোর আসল উদ্দেশ্য হলো আমার এই ধন সম্পদের ওপর। দেখছিস বড়লোকের বাবার একমাত্র মেয়ে, তাই তো? তোর চালে আমার মেয়েকে ফাঁসিয়েছিস এতিমের বাচ্চা। শোন, তোর নিজের যোগ্যতার কোনো মেয়েকে ভালোবাসিস আর পারলে তোর মতো ছোট লোকের মেয়েকে বিয়ে করবি। স্যার, আপনি যা ভাবছেন বা বলছেন সব মিথ্যা। আমি তো আপনার মেয়েকে বন্ধু মনে করি, তাকে তো আমি ভালোবাসি না। যদি বন্ধু মনে করিস থাকিস তাহলে সুপ্রিয়ার জীবন থেকে সরে যাবি। আর শোন, আমি সুপ্রিয়ার বিয়ে ইমনের সাথে ঠিক করে রেখেছি। এখন সুপ্রিয়া এখানে আসলে আমি যা বলবো তুই তাতে হ্যাঁ উত্তর দিবি, বলে দিলাম। নাহলে ভার্সিটি তোকে বের করে দিতে আমার এক মুহূর্ত লাগবে না। ঠিক আছে, যা বলবেন তাই শুনবো। এর মাঝে সুপ্রিয়া আর ওর মা ট্রেতে করে নাস্তা নিয়ে আসে। সব কিছু আমাকে আর তার বাবার সামনে দিয়ে সুপ্রিয়ার মায়ের সাথে বসলো। মামনি, আমি জানি তুমি কোনো ভুল জিনিস কখনো পছন্দ করো না, কিন্তু তোমার জীবন সঙ্গে খুঁজতে গিয়ে ভুল মানুষকে খোঁজ করেছো। মানে? তুমি যাকে ভালোবাসো সে তোমার ভালোবাসার মাত্র 10 লাখ টাকায় আমার কাছে বিক্রি করে দিয়েছে। শামীম, আব্বু যা বললো তা কি সত্যি? আমি মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিলাম। সুপ্রিয়া সোফা থেকে উঠে এসে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। সুপ্রিয়া এবার আমার শার্টের কলার ধরেই... কথায় আছে ছোট লোকদের গাছ তলা থেকে তুলে আনতে নেই, একসময় তারাই তোমার পেটে ছুরি ঢুকিয়ে দেবে। আজকে তুই প্রমাণ করে দিলি ছোট লোকের বাচ্চা কখনো ভালো হয় না। তোকে তো পাগলের মতো ভালোবাসি আমি। আরে তোর সাথে আমার বিয়ে হলে এই সমস্ত কিছুর মালিক তুই হয়ে যেতি। সামান্য 10 লক্ষ টাকার কাছে আজ আমাকে বিক্রি করে দিলি। তোকে বিয়ে করলে তো অন্য মানুষের কাছেও বিক্রি করতে 2 বার ভাবতি না এতিমের বাচ্চা। তোর যদি টাকার এত প্রয়োজন আমাকে বলতি, আমি তোকে দিতাম। কেন আমার স্বপ্ন নষ্ট করে দিলি? তোর জীবনে যে আসবে সে তোকে সুখে থাকতে দিবে, এই বলে দিলাম। কাউকে কাঁদিয়ে কখনো কেউ সুখী হতে পারে না। একদিন আমার মতো করে তোকেও কাঁদতে হবে। সামান্য ভালোবাসা পাবার জন্য তোকে অনেক কষ্ট করতে হবে। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোর জীবনে এমন কিছুই হবে বলে দিলাম। আর তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যা। আমি শুধু অবাক চোখে সুপ্রিয়ার দিকে তাকিয়েছিলাম, তার বলা কথাগুলো শুনতেছিলাম। সুপ্রিয়া কি একবারের জন্য ভাবলো না যে আমি এমন মানুষ না?
আমি নিজেকে কোরবানি দিয়ে দেব, তবুও সামান্য টাকার কাছে কারো পবিত্র ভালোবাসাকে আমি বিক্রি করে দেব না। আমি তো ভালোবাসার কাঙ্গাল, টাকার না। এটা সুপ্রিয়া বোঝে না। আজ শেষে সুপ্রিয়া আমাকে এভাবে ইতিমের বাচ্চা বলল। হায় রে দুনিয়ার মানুষ, তোরা কত না রং বদলাতে পারিস। আমি একবার সুপ্রিয়ার দিকে আরেকবার সুপ্রিয়ার আব্বুর দিকে তাকাই। সুপ্রিয়ার চোখে ভালোবাসা হারানোর পানি, আর তার আব্বুর চোখে বিজয়ের হাসি। আমি মাথা নিচু করে সেখান থেকে চলে যাই। আমি চলে যাওয়ার পর সুপ্রিয়া দৌড়ে তার নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। সুপ্রিয়ার পেছন পেছন শুধু ওর আব্বু আম্মু যায়। আমি বুঝি মামনি, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবে বলো? সে তোমাকে না তোমার টাকাকে ভালোবেসেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে মামনি। যদি তোমার বিয়ের পর এমন হতো, এসব এতিম ছোট লোক বাচ্চার জন্য তুমি কেন চোখের জল ফেলবে? শোনো মামনি, এমন অনেক ভালো ছেলে, তোমাকে অনেক সুখে রাখবে। আর তুমি মনকে বিয়ে করে নাও। না আব্বু, আমি আর কাউকে ভালোবাসতে চাই না, কারোর সাথে নিজের জীবন চড়াতে চাই না। আব্বু, নিজের করা ভুলের জন্য কান্না করতেছি। তোমরা প্লিজ রুম থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। সুপ্রিয়ার আব্বু আম্মু রুম থেকে চলে গেল, আর সুপ্রিয়া সেখানে কান্না করতে থাকে। সুপ্রিয়ার আব্বু আম্মু রুম থেকে চলে যায়, আর সুপ্রিয়া সেখানে কান্না করতে থাকে। এদিকে আমি বাসায় এসে ঝর্ণার নিচেকে হাওয়া করে কান্না করতে থাকলাম। আমি যে সুপ্রিয়াকে পছন্দ করি, যে মেয়ে আমার সব দিকে খেয়াল রাখতে পারে, আমাকে সুখ দিতে পারে, আমাকে ভালোবাসি ভালোবাসি বলতে পারে, সেই মেয়েকে আমি বা কেমন করে ভুলে যাব? একদিকে বন্ধুত্ব, অন্যদিকে ভালোবাসা, তার উপর আবার ভালোবাসার মানুষটাকে ভুল বোঝা। আমি তো চেয়েছিলাম এভাবে সুপ্রিয়া আমাকে ভালোবাসুক, কিন্তু হারানোর ভয়ে তো সুপ্রিয়াকে বলতে পারিনি। আর আজ সত্যি সত্যি সুপ্রিয়া আমার জীবন থেকে আলাদা হয়ে গেল। আমার মনে হচ্ছে আমার দেহ থেকে প্রাণটাই বুঝে উড়ে গেল। যে মেয়ে সব কিছু ভুলে আমাকে ভালোবাসতে পারে, সেই মেয়েকে ভালো না বেসে থাকা যায়। কিন্তু আমি তো জানি আমার সাথে কোনো দিক দিয়ে সুপ্রিয়া যায় না, তাই তো আমি চাইলেও ভালোবাসে বলতে পারিনি। আর সুপ্রিয়ার বাবার কথাটাও মেনে নিয়েছি। আমি বাথরুম থেকে বের হয়ে সুপ্রিয়ার দেওয়া সমস্ত কিছু সেখানে রেখে, আমার আগের সব পোশাক পরে, আমার ব্যাগে ভরে সব কিছু আমি দারোয়ানকে এই ফ্ল্যাটে চাবি দিয়ে আবারও ওই গ্যারেজে চলে গেলাম। আমি আবারও গ্যারেজে চলে আসায় সবাই অবাক আর অনেক খুশি হলো এবং আমাকে সাদরে গ্রহণ করে নিল। অন্যদিকে রিমিয়া সরাসরি রাজের বাসায় চলে এসেছে। আর আজ রাজের কাছে জানতেই হবে রাজ রিমিকে বিয়ে করবে কিনা। রিমিকে বাসায় দেখে রাজের বাবা চমকে গেল। রিমি কাউকে কিছু না বলে রাজের রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখেই রাজ ড্রিঙ্ক করতেছে, আর রাজ রিমিকে তার বাসায় দেখে ভয় পেয়ে গেল। তুমি এখানে এই অসময়ে? কেন? অন্য কেউ আসার কথা নাকি এখানে? তা হতে যাবে কেন? তুমি তো কোনোদিন আমাদের বাসায় আসো না, তাই আর কি। চলো, আজকে আমরা বিয়ে করব। তোমার সাথে আমার সম্পর্কের কথা প্রায় সবাই জেনে গেছে, শুধু আমার আপু ছাড়া। আর আমার চোখে তুমি তার পছন্দ না। রাজ পড়ে গেল মহা ঝামেলাতে। এখন এই রিমিকে কি করে বোঝাবে আর সুপ্রিয়াকে কি করে আপন করে নেবে? ঠিক সেই সময় রাজের মাথায় একটা খারাপ বুদ্ধি আসে এবং সাথে সাথে রিমিকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দেয়, আর রিমিকে জড়িয়ে ধরে ওর গালে মুখে কিস করতে থাকে। তোমার এরকম আদরের আমার কোনো দরকার নেই। আমাকে যদি তোমার এতই আদর করার ইচ্ছে থাকে, তাহলে বিয়ে করে যত খুশি আদর করো। তুমি কি আমার সত্যি বউ হতে চাও? 100 বার। তাহলে শামীমকে সবার চোখে খারাপ বানাতে হবে তোমার। মানে? দেখো রিমি, শামীম স্কলারশিপ পেয়েছে, আবার ক্লাসের টপ ছাত্র, এবং সুপ্রিয়া শামীমকে ভালোবাসে। তাতে তোমার কি সমস্যা? ইমন তো আমার বন্ধু হয়, ইমন সুপ্রিয়াকে ভালোবাসে, কিন্তু এই শামীমের কারণে ইমন আজ নেশা করে, পড়াশোনা করে না। শুধুমাত্র সুপ্রিয়ার জন্য ইমন শামীমের সাথে থাকে। আমাকে কি করতে হবে? কানটা দাও। এসব করার পর আমাকে বিয়ে করবে তো? 100 বার না, 1000 বার বিয়ে করব সোনা। ইমনের বিয়ে সুপ্রিয়ার সাথে হলে তোমার আর আমার বিয়ে কে আটকায়? রিমিকে আর কোনো কথা বলতে না দিয়েই দুজনে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যায়। আর মনে মনে অনেক খুশি হয় রাজ, কারণ তার প্ল্যান সাকসেস হতে চলেছে এবং সুপ্রিয়া তার হতে চলেছে। আর বিনা টাকায় ওই ওসির মেয়েকে সব দিক থেকে ব্যবহারও করতে পারতেছে। এদিকে রিমির সাথে রাত কাটানোর পরে রাজ রিমিকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে নিজে ভার্সিটি চলে যায়। ভার্সিটি গিয়ে দেখে আমি আর ইমন কেউ আসিনি। সেই সুযোগ বুঝে সে সুপ্রিয়ার কাছে যায়। কেমন আছো সুপ্রিয়া? ভালো। সেই ছোট থেকে তোমার সাথে পড়াশোনা করা, বেড়ে ওঠা, আর আজ সেই তুমি আমাকে দেখে মুখ ঘোরাও। আগে অনেক ভালো ছিলি, যখন থেকে তোর বাপ এমপি হয়েছে তখন থেকে তোর অধপতন শুরু হয়েছে।
বিশ্বাস করো সুপ্রিয়া, তোমার একটু ভালোবাসা পেলে আমি ভালো হয়ে যাব। তোমার ভালোবাসা দিয়ে আমাকে তোমার মনের মতো করে নাও না। তোর মতো বদমাইশকে ভালোবাসবো আমি? তুই কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস তা কি তুই জানিস? আজ এই তোদের মতো ছেলের কারণে মেয়েরা নিরাপদ পায় না। শোন, ভদ্রভাবে বলতেছি, আমার কাছ থেকে চলে যা, তা না হলে বুঝতেই তো পেরেছিস। ও, শামীমের মতো এতিম ছোট লোককে ভালোবাসা যায় আর আমাকে যায়? তুমি শুধু একবার আমার হও, আমি জীবনে আর অন্য কোনো মেয়ের সাথে কিছু করব না। রাজা এই কথাগুলো বলেই সুপ্রিয়াকে জড়িয়ে ধরতে গেলে ঠাস করে রাজা গলায় থাপ্পড় মেরে দেয় সুপ্রিয়া। এমনিতেই সুপ্রিয়ার মন ভালো নেই, আর রাজ এসে কি না কি শুরু করে দিয়েছে। রাজ থাপ্পড় খেয়ে অনেক রাগীভাবে সুপ্রিয়ার দিকে তাকিয়ে আছে। একটাতে কাজ হয়েছে নাকি আরও দিতে হবে? কাজটা ভালো করলি না সুপ্রিয়া, এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। আর আমি যা বলি তাই করে ছাড়ি। তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে আমি আমার বিছানায় নিয়ে যাব, এটা মাথায় রেখো। সময়টা শুধু আসতে দাও আমার, বুঝলে? আরে চাচা, জানা আছে কি করবি তুই। রাজ রাগ করে সেখান থেকে চলে গেল। তবে রাজ যে সুপ্রিয়ার বড় কোনো ক্ষতি করতে পারে তা রাজের কথা শুনে বুঝে গেল। আজ 1 সপ্তাহ ধরে আমি ভার্সিটি যাই না। এমন তো 1 সপ্তাহ সুপ্রিয়ার পিছনে আটার মতো লেগে আছে। একবার ভালোবাসার কথা বলে, তো একবার আমার কথা জিজ্ঞাসা করে। সুপ্রিয়া এখন ইমনের ভালোবাসার কথা সহ্য করতে পারে না, আবার আমার কথা শুনলেও তার গা জ্বলে। সুপ্রিয়া জানে ইমন তাকে ভালোবাসে, কিন্তু সুপ্রিয়া তো মনটা আমাকেই দিয়ে দিয়েছিল, আর আমি কিনা তার ভালোবাসায় সামান্য কয়টা টাকার কাছে বিক্রি করে দিলাম, এসবই সে ভাবে। এইদিকে আমি তো লজ্জায় ভার্সিটি যাই না, সারাদিন শুধু রিক্সা চালিয়ে রাতে এসে পড়াশোনা করি। আমি আগের চেয়ে এখন একেবারে কম কথা বলি। আজ 1 সপ্তাহ পর আমি আজ ভার্সিটি গেলাম, গিয়ে দেখি ইমন সুপ্রিয়ার সাথে কথা বলতেছে, তাই আমি একটু এগিয়ে গেলাম, তবে আড়ালে থাকলাম। দেখ ইমন, তুই যা ভাবিস আর আমাকে যা বলতেছিস তা আমি পারবো না। কেন পারবি না তুই? আমি তোকে বন্ধুর নজরে দেখি, সেটা বুঝিস না কেন? বন্ধু থেকে কি প্রেমিক প্রেমিকা হওয়া যায় না? আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন পারবি না? আমি তোর জন্য অন্য কোনো মেয়ে বন্ধু বানাই নাই। তোর জন্য শুধু তোর জন্য হাজারো মেয়ের প্রপোজ আমি রিজেক্ট করে দিছি। একটাবার কি বুঝলি না কেন তোর পিছনে পড়ে থাকি আমি? কেন আমি তোর ভালোবাসা পেতে পারি না? তা নয় ইমন, তুই বুঝবি না। আমি গেলাম ক্লাসে, মন চাইলে আসতে পারিস। সুপ্রিয়া এমনকে আর কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। এমন সেখানে বসে থাকলো, আর আমি এমনের কাছে এগিয়ে গেলাম। কিরে, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আমাকে দেখি এমন অবাক হয়ে গেল, কারণ আমি সে আগে শামীম হয়ে গেছি। আমার পোশাক থেকে শুরু করে চুল সব কিছু একেবারে এলোমেলো। তার আগে বল, তোর এমন অবস্থা কেন? এসব থাক, এখন বল কি হয়েছে তোর? সুপ্রিয়া আমাকে ভালোবাসে না রে, এত করে বলতেছি তবুও বুঝলো না। ভাই তুই আমাকে সাহায্য কর প্লিজ, আমি সুপ্রিয়াকে ছাড়া বাঁচবো না রে। শোন, আমি সুপ্রিয়াকে আজকে তোর মনের কথা বলে দেব, তুই চিন্তা করিস না। আমি একটু লাইব্রেরি রুমে গেলাম, একটু পড়ে আসতেছি। আমি ইমনকে কোনো কিছু বলতে দিলাম না। আমি জানি যদি এখন ইমনের সাথে থাকি তাহলে ইমন আমাকে নানা রকম প্রশ্ন করবে, তাই তো আমি মিথ্যা কথা বলে লাইব্রেরি গেলাম। ইমন ক্লাসে যাওয়ার সময় লক্ষ্য করলো রাজা রিমিকে নিয়ে কি যেন কথা বলতেছে, আর রাজা রাতে কি যেন। ইমনও সেদিকে খেয়াল না করে ক্লাসে গেল। ইমনকে ক্লাসে যাওয়া দেখে রাজ বিজয়ের হাসি দিল, আর রিমিকে লাইব্রেরি রুমে যেতে বলল, আর কাজ যেন ঠিক মতো করে। রিমিকে পাঠিয়ে দিয়ে রাজ ক্লাসে চলে গেল। ক্লাসে ঢুকেই সুপ্রিয়ার দিকে তাকিয়ে শয়তানে হাসি দিল, যার মানে সুপ্রিয়া বুঝলো। রিমি লাইব্রেরি গিয়ে দেখে আমি এদিকে বসে মাথা নিচু করে আছি। রিমি সুযোগ বুঝে লাইব্রেরি রুমে দরজা বন্ধ করে দিল, তারপর আমার কাছে আসলো। আপনি এখানে আমার কাছে কেন? তোমাকে আমি অনেক ভালোবাসি শামীম। এই আপনি সব কি বলতেছেন? আচ্ছা শুনুন, আমি ক্লাসে যাব। যেতে তো দিব না, আগে আমার ভালোবাসা গ্রহণ করবে, তারপর তোমাকে যেতে দিব আমি। আপনার কি মাথা ঠিক আছে? কী সব বলতেছেন আপনি? মাথাও ঠিক, সব কিছু ঠিক আছে, এখন শুধু দেখতে থাকো। আমি কোনো কিছু আর দেখতে চাচ্ছি না, সরে যান তো। এ বলে ধাক্কা দিয়ে রিমিকে ফেলে দিলাম। রিমি মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকার দিল, বাঁচা বাঁচা বলে। আর রিমি তার গায়ের কাপড়গুলো ছিঁড়া শুরু করে দিল। আমি রিমির চিৎকার শুনে তার কাছে এগিয়ে গেলাম। আপনি এমন চিৎকার করতেছেন কেন? মানুষ শুনলে কী বলবে একবার ভেবে দেখেছেন? দেখুন, আপনি দয়া করে চিৎকার করবেন না। আমার কথা শুনে রিমি তার ঠোঁটে লিপস্টিক ছড়িয়ে দিল এবং একটু মুচকে হাসলো। তারপর আমাকে জড়িয়ে ধরে মেঝেতে উল্টো করে ফেলে দিল। আমি যেন আকাশ থেকে পড়তেছি, আর আমি যেন নিজের মাঝেই নেই। কী হচ্ছে আমি বুঝতেই পারতেছি না। এর মাঝে আবারও রিমি চিৎকার করা শুরু করলো। এমনভাবে চিৎকার করতেছে মনে হচ্ছে কোনো গলাকাটা মুরগি
নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতেছে। এমন চিৎকার শুনে একে একে সবাই লাইব্রেরি রুমের দরজার কাছে এসছে। সবাই দেখতেছে দরজা বন্ধ করা, তাই দরজা ভেঙে ফেললো সব ছাত্ররা মিলে। ভেতরে সবাই ঢুকে দেখে আমি রিমিকে দর্শন করার চেষ্টা করতেছি। রিমির মাথার চুল, জামা ছেঁড়া, এলোমেলো, আর আমি রিমিকে ধরে আছি। এক একে সব ছাত্রছাত্রী, শিক্ষক, ইমন, রাজ, সুপ্রিয়া সবাই ঢুকলো লাইব্রেরি রুমে। শামীম, তুমি এতটা খারাপ? তোমার ভালো মানুষের আড়ালে এতটা খারাপ কিছু? স্যার বিশ্বাস করেন আমি কিছু করিনি। কি করেছো আর কি করো নাই তা তো নিজের চোখেই দেখতে পেলাম। স্যার, আমি লাইব্রেরিতে একটা বই নেওয়ার জন্য এসে দেখি শামীম এখানে নেশা করতেছে। আমি শামীমকে বাধা দিতে গেলে তখন আমাকে থাপ্পড় মারে, আর যখন প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতে যাব তখনই আমার সাথে। এই প্রিন্সিপাল স্যার কি এখানে আসবে? হ্যাঁ স্যার, সাথে ম্যানেজিং কমিটির সদস্যরাও আসবে স্যার। সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। কারো যেন কোনো কিছু বিশ্বাস হচ্ছে না যে আমি এমন কাজ করতে পারি। রাস্তা মহা খুশি। সুপ্রিয়া তো পারে না যেন আমাকে এখানে মেরে ফেলে। এমন কি যেন ভাবতেছে যে কি হতে পারে। এমন আমার মাথায় কিছুই ঢুকতেছে না। কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল স্যার, ম্যানেজিং কমিটির সদস্য মানে ইমন, রাজ, সুপ্রিয়ার বাবা সবাই এসেছে। তখন তারা রিমিকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। রিমি সব কিছু কত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে দিল। আর আমার ব্যাগ থেকে নেশা জাতীয় দ্রব্যও পেল। ইমন এবার বুঝতে পারলো এসব কিছু তো তখন সে রাজ আর রিমির হাতে দেখেছে, কিন্তু কেউ কোনো কথা বলতে পারতেছে না, এমনকি ইমন পর্যন্ত। আমি যেহেতু স্কলারশিপও পেয়েছি, আবার রিমি বলতেছে এবারের মতো ক্ষমা করে দেওয়া হোক, তাই আমাকে আর কেউ কিছু বললো না। রিমি আর রাজের মূল কাজ ছিল আমাকে সুপ্রিয়ার চোখে খারাপ বানানো, আর তারা সেটা করতে পেরেছে, তাই ওরা আর বেশি কিছু চায় না। একে একে সব শিক্ষক, ইমন, রাজ, সুপ্রিয়ার বাবা সবাই চলে গেল। তখনই সুপ্রিয়া এসে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আমি মাথা নিচু করে আছি, কোনো কথা বলতেছি না। আমি আগে থেকেই জানতাম ছোট লোকের বাচ্চারা কোনোদিন ভালো হতে পারে না, আর তার প্রমাণ আবার পেলাম। তোকে অনেক ভালো মনে করেছিলাম, আর সেই তুই কিনা। ছি। সুপ্রিয়া থাম প্লিজ, এমন করে বলিস না ওকে। তুই বলতি না আমাকে কেন এত বেশি শামিম শামিম করতাম? তাহলে শোন, আমি এই এতিমের বাচ্চাকে ভালোবাসতাম, তাই তো তোর ভালোবাসা বুঝতে পারি নাই। এক মুহূর্তের জন্য সবাই নীরব হয়ে গেল। এদিকে সুপ্রিয়ার মুখে এমন কথা শুনে নিজেকে খুব ছোট আর খারাপ ভাবতে লাগলো রিমি। এমন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারতেছে না। এটা কি বললো সুপ্রিয়া? দেখ, তোর কথা ভুল হচ্ছে শামিম, এমন কাজ করে নাই, আমি নিজেই। তুই চুপ থাক ইমন, আর কোনো কথা বলিস না। এই ছোট লোকের বাচ্চা আমার ভালোবাসা 10 লক্ষ টাকার কাছে বিক্রি করে দিয়েছে। তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে অসংখ্য বাদ দিবি। আমি গেলাম। সুপ্রিয়া এসব বলেই চলে যেতে থাকলো, আর সবাই যেন অবাকের উপর অবাক হতে থাকলো। আই লাভ ইউ সুপ্রিয়া। এবার যেন সবাই আরও চরম অবাক্যের সীমায় পৌঁছে গেল। যে ছেলে একটু আগে রিমিকে দর্শন করতে চেয়েছিল, আর সেই ছেলে কিনা আবারও সুপ্রিয়াকে প্রপোজ করে বসলো। আমার এমন কথা শুনে সুপ্রিয়া যেতে পারলো না, সাথে সাথে পেছনে করে আমার দিকে তাকালো। আমি একটা ডায়েরি হাতে নিয়ে ডায়েরির দিকে মুখ করে আছি। আর এরপর যা ঘটে গেল তা তো আপনারা ভাবতেই পারবেন না। তো আপনারা গেস করুন কি হতে পারে। আর যা হয়েছে এটা এর পর্বে সবগুলো পর্বে একসাথে করে A to Z দেওয়া হবে, তখনই বুঝে নেন। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।